ওকে। তো আমাদের হচ্ছে আজকে বেসিক্যালি আমাদের একদম সর্বশেষ ক্লাসে আমরা আছি এই মুহূর্তে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা করবো বেসিক্যালি একটা বলা যেতে পারে আমার লাস্ট ক্লাসেই অর্থাৎ আমাদের 49 নাম্বার ক্লাসে আমরা একটা জিনিস সাম আপ করেছিলাম। আপনারা কিভাবে কাজ করবেন, কোন অ্যাঙ্গেল থেকে আপনাদের কাজটা করা প্রয়োজন এবং যারা এখনো কাজ পাচ্ছেন না কোন ভাবে কাজটা শুরু করবেন, কিভাবে করবেন, কালকে আমরা আমার গতকালকের ক্লাসে আমরা সকল দিক নির্দেশনা দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো আজকে আমরা যেটা করব আরো কিছু আনুষঙ্গিক কথা আছে সেগুলো নিয়ে বলবো। ঠিক আছে? আমরা কথাগুলো রিপিট করবো না কারণ আজকে আমাদের অনেক ডিসকাশনস থাকবে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের এই পর্যন্ত আপনারা প্রায় বলা যেতে পারে যে 50টা ক্লাস, তার মানে হচ্ছে আজকে তো বাদ দিয়ে এখন যেটা শুরু হলো, তো বলা যেতে পারে 196 ঘন্টা। 196 ঘন্টা হচ্ছে আপনারা এ পর্যন্ত ক্লাস করেছেন। ঠিক আছে? যারা রেগুলার ছিলেন তারা 196 ঘন্টার মতো করেছেন। আজকেরটা সহ হলে পরে কত হবে? 200 ঘন্টা হবে। তো প্রায় 200 ঘন্টাই বলতে পারি। তো প্রায় 200 ঘন্টার একটা কোর্স করার পরে, ঠিক আছে, একটা বিশাল লম্বা কোর্স করার পর আপনাদের এখানে অনেক নলেজ আপনারা পেয়েছেন, অনেক কিছু শিখেছেন, জেনেছেন। এই মুহূর্তে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এটা প্রপার এক্সিকিউশন করা এবং সেটার পরিপূর্ণভাবে ব্যবহার করা। আপনারা এ পর্যন্ত যতগুলো ক্লাস করেছেন সেই ক্লাসগুলোর মধ্যে যেটা করবেন সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে অপরচুনিটি কিভাবে বের করতে, আমরা পুরো ক্লাসের কালকে একটা ইয়ে করেছিলাম, পুরো কোর্সের একটা রিভিউ দিয়েছিলাম। কালকে রিভিউ দিয়েছি যে কি কি জিনিস আমরা ডিসকাশন করেছি, আলোচনা করেছি পুরো কোর্সে। পাশাপাশি লাস্ট ক্লাসে আমরা এটাও আলোচনা করেছি যে আপনাদের এই ওটা যদিও হচ্ছে ফাইবার বেস আলোচনাটা ছিল, যে কিভাবে হচ্ছে আপনি ওখানে আপনার কাজটা শুরু করবেন, কিভাবে আপনারা হচ্ছে গিগ গুলোকে ডেভেলপ করবেন। আজকে আপনাদের অনেকের গিগ গুলো হয়তো আমি পরবর্তীতে দেখবো। লাস্ট ক্লাসে অনেকে হয়তো বানাচ্ছিলেন, অন প্রসেস ছিল, অন প্রোগ্রেস ছিল কারো কারো। কেউ কেউ হচ্ছে একটা গিগ করেছেন আর একটা গিগ বানাচ্ছিলেন, ওটা হোম টাস্ক দিয়েছিলেন আপনাদেরকে। তো যাই হোক, ওগুলো আমি মোটামুটি আপনাদের দেখবো, অসুবিধা নেই। বাট আমি আপনাদেরকে একটা ব্রিফ ইয়ে দিয়ে দিই যে বেসিক্যালি আপনারা কিভাবে কাজ করবেন। আপনাদের হচ্ছে কাল মানে নেক্সট দিন থেকে আজকের পর থেকে আপনাদের কাজের ধরনটা এমন থাকবে যে যেই জিনিসটা মানে আপনার পুরো কোর্সের মধ্যে তো অনেক কিছু শিখছেন, অনেক কিছু ছিল, বাট যেই জিনিসটা আপনি সবচেয়ে ভালো জানেন, ভালো বুঝেছেন, বা আপনার কাছে মনে হয় যে আপনি সবচেয়ে ভালো পারবেন, ওই কাজটার উপর আপনার কনফিডেন্স আছে, ওই ধরনের কাজ নিয়ে কিন্তু কি করতে হবে, আপনাদেরকে ওয়ার্ক করতে হবে বা ফোকাস করতে হবে। ঠিক আছে? যেই ধরনের কাজে আপনাদের হচ্ছে ফোকাসটা বেশি, যে ধরনের কাজে আপনার কাছে মনে হয় যে না এই ধরনের কাজটা আমি অনেক ভালো করতে পারবো বা আমার এটাতে হচ্ছে অনেক বেশি ভালো কনফিডেন্স লেভেল রয়েছে, ঠিক আছে, ওই ধরনের কাজগুলো কি করবেন আপনারা, ফোকাস রাখবেন এবং ওই ধরনের কাজে বেশি বেশি হচ্ছে প্র্যাকটিস করে ওই কাজগুলো থেকে কাজ বের করে আনার চেষ্টা করবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন যে আপনার এক্সিস্টিং যে নলেজটা থাকবে, অর্থাৎ যে জিনিসটা সম্পর্কে আপনি ভালো জ্ঞান পেয়েছেন বা ভালো রপ্ত করে করতে পেরেছেন, যেটা আমাদের প্রায় অনেক কিছু ছিল কোর্স কারিকুলামে, তার মধ্যে থেকে যেই অংশটা সবচেয়ে বেশি আপনার প্যাশন মনে হয়, ভালো লাগে, কিংবা মনে হয় যে না এটা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে পারবো, আমাকে কি করতে হবে সেটার উপরে ফোকাস করে জোর দিয়ে সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। ঠিক আছে? কারণ আপনি র্যান্ডমলি যত কিছু শিখিয়েছি সবকিছু নিয়ে একবারে আপনি যদি ঝাঁপিয়ে পড়েন তাহলে কিন্তু হবে না। আপনাদেরকে যে কোনো একটা পার্টিকুলার বিষয় চুজ করতে হবে। যেমন এখানে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, এখানে কেউ কেউ আছেন যেমন লামিয়া, ওনার প্ল্যান হচ্ছে বেসিক্যালি উনি কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতে চান, হচ্ছে সামনে আপকামিং মানে যে টাইমটাতে রয়েছে উনি কন্টেন্ট রাইটিংটাতে ফোকাস করবেন, এটা ওনার একটা প্যাশন, ফোকাস। আবার এখানে আরেকজন আছেন, তারিক আছেন, উনি হচ্ছে ওনার এসইও নিয়ে কাজ করবে, আরো কয়েকটা জিনিস উনি বলেছেন গুগল অ্যাডস নিয়ে কাজ করবে, এটা হচ্ছে ওনার একটা ফোকাসের জায়গা। আবার কেউ কেউ আছেন হচ্ছে ওনার ডাটা অ্যানালিটিক্স এবং হচ্ছে ডাটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে, লিড জেনারেশন নিয়ে কাজ করবেন। যেমন একজন আছেন লিড জেনারেশন কে উনি ফোকাস করেছেন, যে এটা নিয়ে উনি ফিউচারে হয়তো ফোকাস করে কাজ করবে। আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সবকিছুতেই আপনার একটা কি রাখতে হবে, একটা ফোকাল ইয়ে রাখতে হবে, যে এটাকে বলে যে ব্যালেন্সড একটা নলেজ, যেটাকে বলে আপনাকে সবই জানতে হবে, বাট আপনার একটা জায়গায় আপনার এক্সপার্টাইজ গেইন করতে হবে। মনে রাখবেন যখন ওই যে যারা মেডিকেল স্টুডেন্ট পড়াশোনা করে তারা কিন্তু আগে কি পড়ে, অ্যানাটমিটা পড়ে। হ্যাঁ, তাদেরকে কেন পুরো অ্যানাটমিটা পড়ানো হয়, পুরো বিষয়টা সে জানে, জানার পরে সে যে কোনো একটা পার্টিকুলার বিষয় একটা সময় কি হয়, স্পেশালাইজেশন সে নেয়। হতে পারে সে নাক কান গলা ডাক্তার হয়, সে হচ্ছে মনে করেন কথার কথা আপনার ওপেন হয় যে কি বলে এটাকে সার্জিক্যাল ডাক্তার হয়। তো এই যে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল হয়ে ভাগ হয়ে যাওয়া, ডিজিটাল মার্কেটিং বিশাল একটা একটা টপিক। এখান থেকে আপনাকে একটা পার্টিকুলার বিষয় নিয়ে মূলত আপনাকে কি করতে হবে, এগিয়ে যেতে হবে। তবে সবকিছু সম্পর্কে আপনাকে ব্যালেন্সড নলেজ রাখতে হবে, যাতে করে আপনাকে যদি কেউ কোনো প্রশ্ন করে আপনার কাছ থেকে যদি ডিজিটাল মার্কেটিং মার্কেটারের যে মানে যে ভাষা যেটা থাকে বা যে ল্যাঙ্গুয়েজটা যে টোনটা থাকে, ওই টোনটা যেন মানুষ আপনার কাছ থেকে ফিডব্যাক পায়। ঠিক আছে? মানে আপনি যদি মনে করেন এখনো যদি বলেন যে ভাই ফেসবুকে বুস্টিং করি, এই শব্দটা মনে করেন ব্যবহার করা যাবে না। আপনি বলবেন ফেসবুকে আমি অ্যাড ক্যাম্পেইন করি, এই ধরনের ক্যাম্পেইন করতেছি, আমি ফ্রি ক্যাম্পেইন করছি বা পেইড ক্যাম্পেইন করছি, ক্যাম্পেইন শব্দটা ব্যবহার করবেন। ঠিক আছে? এই যে মনে করেন শব্দগত ব্যাপার আপনার মনে করেন ওভারঅল লাইফস্টাইলে সব জায়গায় এই চেঞ্জটা আনতে হবে, যে আমি যে ডিজিটাল মার্কেটিং শিখতেছি বা শিখেছি এই পর্যন্ত, আমার কথাবার্তায় এই জিনিসটা আনতে হবে। ডিজাইনের ক্ষেত্রে আমাকে বলতে হবে, এখন আর লেখা বললে হবে না, ডিজাইনের বলতে হবে ফন্ট, ঠিক আছে, ডিজাইন কালার, তারপর কি বলতে হবে, ডিজাইন এলিমেন্ট বলতে হবে, ডিজাইন ব্যাকগ্রাউন্ড বলতে হবে। এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আপনাদেরকে রপ্ত করতে হবে।
ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেশন করবেন তখন কিন্তু আপনি কখনো ক্লায়েন্ট আপনাকে যেই ধরনের কথাই বলুক না কেন, আপনাকে আপনার প্রফেশনাল যে ওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আপনি কখনোই মনে করেন যে খুব ভাবে নরমালি যেভাবে একটা মনে করেন যে অপেশাদারী মানুষের যে মানে ইয়ে থাকে, ঠিক আছে, যে পার্টিকুলার বিষয় হয়তো দক্ষ না, আমরা ওভাবে কোনো আর কমিউনিকেশন করব না। আমরা অবশ্যই কি করবো, আমাদের কমিউনিকেশনের মধ্যে একটা পেশাদারিত্ব আনার চেষ্টা করব। আর আরেকটা যেটা যে বিষয়টা বলেছিলাম, সরি, কাজ করার ক্ষেত্রে আপনাদের যেটা প্রয়োজন সেটা হলো আপনাদের ডেডিকেশনটা। আপনি যখন হচ্ছে কোন কাজ করবেন বা কোন কাজ নিয়ে ফোকাস করবেন, আপনার যদি ডেডিকেশনের যদি কখনো কোনো অভাব থাকে বা আপনি যদি কোন কাজে যদি আপনার ওই ফোকাসটা নিয়ে যদি আপনার অসুবিধা থাকে তাহলে কিন্তু প্রবলেম। তাহলে যেটা হবে, মানুষ কিন্তু আপনার সাথে কি করবে না? লং টার্ম এ কাজ করবে না। ঠিক আছে? একবার হয়তো একটা ক্লায়েন্ট হয়তো কাজ আপনাকে দিল করার জন্য। আপনি হয়তো উনাকে প্রপার সার্ভিসটা দিতে পারছেন না। উনি আপনাকে দিয়েছেন এক কাজ, আপনি করেছেন আরেক কাজ মার্কেট প্লেস এ। তখন কিন্তু আর উনার সাথে কি হবে না? আপনার কোন প্রকারের কোন কাজ বেসিক্যালি আর করা সম্ভব হবে না। সো আমাদের যেটা করতে হবে, এই জায়গাগুলোতে অনেক বেশি ফোকাস রাখতে হবে। আপনাদেরকে আরেকটা জিনিস বলব, আপনাদের মধ্যে যারা বিভিন্ন ক্লাস হয়তো মিস করেছেন বিভিন্ন টাইমে, আপনাদের হচ্ছে হাই টাইম টু রিকভার। এই মান্থের যে টাইমটা রয়েছে, আরো মনে করেন যে আপনাদের যে সময়টা আছে যেমন ৮, ৯, ১০ দিনের মতন। সো এই টাইমটাকে প্রপারলি কাজে লাগান। এই সময়টার মধ্যে হচ্ছে আপনাদের যে ক্লাসটা আপনি কমপ্লিটলি করেনই নাই, সেটা মনে করেন করে ফেলান। ঠিক আছে? নেক্সট মান্থ থেকে আপনাদের প্ল্যান থাকবে। মানে আমি মনে করেন নেক্সট মান্থে যদি প্ল্যান করি, এই মাস থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একদম যেই বিষয়গুলোতে আমি মোটামুটি ভালো পেরেছি, যেমন আপনি ১১ টা প্রজেক্ট ওয়ার্ক করেছেন। সো এতগুলা প্রজেক্ট ওয়ার্ক করার পরে আমার কাছে মনে হয় না কারো হচ্ছে এক্সপার্টাইজ লেভেলটা কখনো বিগিনার লেভেলে থাকবে। অবশ্যই আপনারা মোটামুটি একটা কি পর্যায়ে যেতে পারেন? একটা মডারেট লেভেলে বা মিডিয়াম পজিশনে আমি যদি বলি, কেউ আপার লেভেলে চলে গেছেন, কেউ মিডিয়াম পজিশনে আছেন। বাট বিগিনার লেভেলে আমি চিন্তা করি না যে কেউ যদি ১১ টা প্রজেক্ট করে থাকে, এতগুলা প্রজেক্ট, ১১ টা প্রজেক্ট মানে আপনি প্রতিটা প্রজেক্টে যদি ৪ ঘন্টা করে ব্যয় করেন, তার মানে কত? ৪৪ ঘন্টা। ৪৪ ঘন্টা প্রজেক্ট আওয়ার যদি কারো থাকে, আমার মনে হয় না যে তার আর মনে করেন হচ্ছে এক্সট্রা আর কোনো কিছু দরকার আছে। কারণ সেই প্রজেক্ট গুলাতে পুরো ফ্রিল্যান্সিং এর যাবতীয় যা কিছু মানে হওয়ার কথা হয় বেসিক্যালি সবকিছু কিন্তু এই আলোচনার মধ্যে চলে আসছে। কারণ একেকটা প্রজেক্ট ওয়ার্ক এর মধ্যে ২ থেকে ৩ রকমের কাজ রয়েছে। সো ১১ টা যদি প্রজেক্ট ওয়ার্ক যদি করেন, একেকটা প্রজেক্ট ওয়ার্কে যদি গড়ে ২ থেকে ৩ রকম বা ৪ রকম কাজ থাকে, আমি যদি ধরি ৪, ১১, ৪৪, লেস করলাম ৪০, 35 থেকে 40, ঠিক আছে? ৩০ থেকে ৪০ রকমের আপনি কাজ হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক গুলাতে করেছেন। আমাদের এই যে ক্লাস লেকচার বা এগুলোর পাশাপাশি প্র্যাকটিস ওয়ার্ক এর পাশাপাশি ৩০ থেকে ৪০ রকমের কাজ করেছেন। আমার কাছে মনে হয় যে এত রকমের যখন কাজ করেছেন, এই জিনিসগুলাকে এখন আসলে প্রপারলি ইমপ্লিমেন্ট করার সময় আসতেছে। ঠিক আছে? এটাকে আপনাকে রাইট ওয়ে তে ইমপ্লিমেন্ট করতে হবে। প্রতিনিয়ত কাজ করবেন। কিভাবে করবেন? আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আপনারা আপনাদের অ্যাকুরেসি বাড়ানোর জন্য কি করবেন? প্রত্যেকে হচ্ছে freelancer.com এ এখানে হচ্ছে কি করবেন? এখানে প্রচুর পরিমাণে আপনারা আপনাদের যে কনটেস্ট গুলো আছে কনটেস্ট নিয়ে কাজ করবেন। এখানে কনটেস্ট করার কোনো বিকল্প নাই। কারণ কনটেস্ট এমন একটা জিনিস, এটা হচ্ছে আপনার কাজের অ্যাকুরেসি বাড়ানোর জন্য অনেক বেশি জরুরি একটা জায়গা। তো আপনাকে কি করতে হবে? প্রচুর পরিমাণে কনটেস্ট বাড়াতে হবে। ঠিক আছে? কনটেস্ট করতে হবে। কারণ কনটেস্টের কোনো বিকল্প নেই। ওকে? বিভিন্ন রকমের কনটেস্ট আপনি এখান থেকে পাবেন যদি খুঁজেন। বিভিন্ন রকম কনটেস্ট রয়েছে। এছাড়া হচ্ছে আপনার অ্যাকুরেসি বাড়ানোর জন্য যেটা করতে পারেন, যদি আপনি প্রজেক্ট প্রপোজাল আমরা লেখানো দেখিয়েছি, একটা আমাদের freelancer.com এ ক্লাস হয়েছিল। সেখানে আমরা আলোচনা করেছি প্রজেক্ট কিভাবে লিখবেন, প্রজেক্ট কিভাবে চুজ করবেন, ওইটা নিয়ে আমাদের ক্লাস হয়েছে। প্লাস আমাদের হচ্ছে 48 নাম্বার ক্লাসটা ছিল কমপ্লিটলি freelancer.com এর উপরে। কিভাবে আপনি একটা প্রজেক্ট লিখবেন। freelancer.com প্লাস অ্যাকচুয়ালি 5 Upwork ২ টাতেই তো প্রায় সিমিলার যেহেতু বিষয়গুলো। সো কিভাবে একটা প্রজেক্ট ওয়ার্ক লিখবেন, কিভাবে আপনার প্রজেক্ট চুজ করবেন, যে মানে যে স্ট্র্যাটেজিক জায়গাটা, ওটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম আমাদের ডিসকাশনে। সো আপনাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রজেক্ট চুজ করে এক্সাক্ট কাজটা করতে হবে। আমাদের ওই ক্লাসগুলো আমরা বারবার বলেছিলাম লাস্টের দিকের ক্লাসগুলোকে মিস করবেন না। আমরা অনেক কিছু আলোচনা করেছি। লাস্টের ২ টা ক্লাসে আমি ২-১ জনকে দেখিনি। এখানে যারা এখন এই মুহূর্তে ক্লাসে আছেন, কয়েকজন মিস করেছেন, কয়েকজন আনইনফর্মড ছিলেন। সো আমি আপনাদেরকে বলব, যারা এই ক্লাসগুলো করেন নাই, obviously সেই কাজগুলো হচ্ছে বারবার দেখবেন। ওখানে অনেক আলোচনা হয়েছে। অনেক ডিসকাশন করেছি। বিভিন্ন রকমের ডিসকাশন, কিছু অ্যাডভান্স ডিসকাশনও ছিল। যে কিভাবে আপনি আপনার কাজের অ্যাকুরেসি বাড়াবেন, কিভাবে আরো ভালো করতে পারবেন। ঠিক আছে? সো এখান থেকে যেটা করবেন, প্রচুর কনটেস্ট করবেন। আর মান্থলি যেহেতু আপনার একটা বিড এর অ্যামাউন্ট রয়েছে, কিছু সংখ্যক আপনার কি বিডও করতে পারেন। এছাড়া আমরা আরেকটা জিনিস বলেছিলাম, আপনারা হচ্ছে Fiverr এ যে কাজটা করেন, Fiverr হচ্ছে প্রচুর পরিমাণে আপনাদের কি করতে হবে? এখানে আপনাদের গিগ প্রমোশন এর যে ব্যাপারটা রয়েছে সেটা তো আছেই। পাশাপাশি নতুন গিগ নিয়ে কাজ করা। ঠিক আছে? নতুন গিগ নিয়ে কাজ করা। যেমন লাস্ট ক্লাসে আপনাদের হচ্ছে কয়েকজন নতুন গিগ তৈরি করেছেন। এবং হচ্ছে আমাদের এই ক্লাসেই ২ জনের হচ্ছে গিগ আবার র‍্যাংকও করেছে ফার্স্ট পেজে। ঠিক আছে? এখন তাদের একটা র‍্যাংক করে তারা হয়তো এটা বেশি সময় দিচ্ছেন, হার্ড ওয়ার্ক করতেছেন। তাতেই কিন্তু আসলে মূলত এই জিনিসটা হয়েছে। নাইলে কিন্তু এই জিনিসটা মূলত আমরা কি দেখতে পারতাম না বা কিন্তু বেসিক্যালি হতো না। ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলব যে আপনারা যদি হচ্ছে এই যে এভাবে যদি কাজ করেন তাহলে কি আরো বেটার করা বেসিক্যালি পসিবল। ঠিক আছে? তাহলে কি আরো বেটার মনে করেন একটা অবস্থানে আপনারা কি করতে পারবেন? পৌঁছাতে পারবেন।
সো আমরা যদি একটু দেখি, এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের কিছুদিন আগে এই যে আমাদের লাস্ট ব্যাচের একজন, আমি তার গিগটা দেখাচ্ছি। কিছুদিন আগে ভিউ করেছিলাম, দেখেন। তিনি বেসিক্যালি হচ্ছে কাজ করেছেন এবং হচ্ছে উনি মোটামুটি প্রায় ভালো একটা রিভিউ গেইন করেছেন এবং উনার রিসেন্টলি এই যে রিলেটেড যেটা, উনার রিভিউস গুলা কিন্তু ভালো পেয়েছেন। বিভিন্ন জায়গা থেকে উনি কোস্টারিকা এবং আরো কয়েকটা জায়গা থেকে উনি ভালো একটা রেসপন্স পেয়েছেন। ঠিক আছে? সো এটা কিন্তু বেসিক্যালি জাস্ট কয়দিন আগে শিখেছেন। জাস্ট কয়দিন আগে উনার হয়তো উনার আমাদের কোর্সটা শেষ করেছেন। আমার কাছ থেকে। সো দেখেন বেসিক্যালি উনি কিন্তু অলরেডি ভালো একটা আর্নিং করতে পেরেছেন। উনি ৩ টা ওয়ার্ক অলরেডি করে ফেলেছেন এবং উনি অলরেডি রিভিউ পেয়েছেন এবং উনার যে ওয়ার্ক যেটা রয়েছে, উনি Pinterest এর যে একটা কাজ রয়েছে, এটার একটা কাস্টম অর্ডার পেয়েছেন। ঠিক আছে? ওখান থেকে প্রায় ভালো একটা আর্নিং উনি জেনারেট করেছেন। তো আমি আপনাদেরকে জাস্ট একটা কথা বলব যে আপনারাও যদি কাজ করেন, আপনারাও যদি গিগের পিছে সময় দেন, যেমন ওনাদেরকে যেভাবে বলা হয়েছে আপনাদেরকেও সেম ভাবে বলা হয়েছিল। যেমন আমি বলেছিলাম যে আমাদের ফাইবেলিটিক্স যেটা রয়েছে, ঠিক আছে? ফাইবেলিটিক্স, তারপরে এই যে জিনিসগুলো যেটা আছে, ঠিক আছে? ফাইবালিটিক্স, তারপর হচ্ছে আপনাদের কিওয়ার্ড এনালাইসিস, এই যে প্রসেস গুলো আছে, আপনারা যদি এগুলো নিয়ে যদি কাজ করেন, যেমন আমরা বারবার বলতেছি আপনাদেরকে, যদি আপনারা এগুলো নিয়ে যদি কাজ না করেন, তাহলে কিন্তু ভালো একটা কি পাবেন না, রেসপন্স পাবেন না। এই ফাইবালিটিক্স টুল নিয়ে লাস্ট ক্লাসে আমরা অনেক কথাও বলেছিলাম যে এই টুলটা আপনারা যেটা করতে পারেন, পারচেজ করে ফেলতে পারেন, খুব বেটার হয়। ঠিক আছে? $5 করে মান্থলি লাগবে, পারচেজ করে ফেলবেন। কারণ হচ্ছে এই টুলগুলো দিয়ে আপনি আপনার মনে করেন অবস্থান এবং আরো যে বিষয়গুলো আছে সেগুলো চেক করতে পারবেন। যেমন আমরা বারবার বলি, এটা দিয়ে আপনার মনে করেন কিওয়ার্ডের যে অ্যানালিটিক্স এর যে জায়গা রয়েছে, সেটা নিয়ে আপনি এনালাইসিস করবেন। গিগ র‍্যাংকিং চেকার এর যে জায়গা আছে, সেটা থেকে আপনার গিগের র‍্যাংকিং চেক করবেন কোন জায়গায় আছেন। ঠিক আছে? গিগ র‍্যাংক ট্র্যাকার যেটা রয়েছে। তো এটা থেকে কিছু জিনিস ফ্রি থাকলেও সবকিছু কিন্তু আসলে ফ্রি না। ঠিক আছে? কিছু জিনিস আপনাকে পে করে আপনাকে ইউজ করতে হবে। সো আমি বলব, যারা যেহেতু আপনারা ফার্স্ট ইনিশিয়ালি কয়েকজনই ফাইবার নিয়ে কাজ করতেছেন, আমি বলব এটা পারচেজ করে ব্যবহার করা উচিত। এট লিস্ট গিগ পাবলিকেশন এর সময় ১ মান্থের জন্য আপনার কাছে যদি থাকে, তাও কিন্তু এনাফ আমি বলব। বাট যদিও আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু এই জিনিসটা কি করতে হয়, কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে বারবার করতে হয়, বা আপনার হচ্ছে যে ওই যে র‍্যাংক গুলা চেক করতে হয় যে আসলে আপনি কোন অবস্থানে আছেন, কি অবস্থায় আপনি কাজ করতেছেন এন্ড সো অন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে প্রত্যেককে বলব যে যারা আপনারা হচ্ছে এখান থেকে আপনাদের ফাইবার নিয়ে যারা সিরিয়াস হয়ে কাজ করতেছেন, তারা এখান থেকে কি করবেন? এটা নিয়ে নিবেন। আর আমি আরেকটা জিনিস বলব, যারা একদম বিগিনার লেভেলে কাজ করতেছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের যেহেতু ফার্স্ট এ ইনভেস্ট করার ইয়েটা থাকে না। ঠিক আছে? ফার্স্ট এ যদি ইনভেস্ট করতে পারেন না, আমি আপনাদেরকে বলব সেই ক্ষেত্রে ফাইবারে ফোকাস করার জন্য। এবং ফাইবারের অনেক অ্যাডভান্টেজ নিয়েও লাস্ট ক্লাসে আমরা অনেক কথা বলেছি। ফাইবারের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এই জায়গায় যে আপনি এখানে আপনাকে কোনো খরচ করতে হচ্ছে না ওইভাবে। আপনার কোনো বিট কিনে আপনাকে মনে করেন বিট করতে হচ্ছে না, বা এই টাইপের কোনো অসুবিধা কিন্তু আপনার অবস্টেকল নাই। বরং এখানে গিগ প্রমোশনের যে কাজটা, এই গিগ প্রমোশনের কাজ করে আপনি যেটা করতে পারবেন, কিন্তু মনে করেন আপনার যে ওভারঅল যে ডিজিটাল মার্কেটিং এর যে কনসেপ্ট যেটা রয়েছে, ঠিক আছে? ওভারঅল যে মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর যে কনসেপ্টটা আছে, সেটা থেকে কিন্তু আপনি কি করতে পারবেন, ওভারঅল একটা কনসেপচুয়াল জায়গায় আপনি ডেভেলপ করতে পারবেন। কারণ আমরা আমাদের কনটেন্ট মার্কেটিং এর ক্লাসে বা বিভিন্ন রকমের ক্লাসে আমরা কিন্তু যেটা নিয়ে আলটিমেটলি কথা বলি, সেটা হচ্ছে কনটেন্ট কে প্রমোট করা বিভিন্ন ওয়েতে, সেটা পেইড বা ফ্রি, বিভিন্ন ওয়েতে। তো এই যে এই কনসেপ্টটা আপনি যখন গিগ মার্কেটিং এর জন্য যখন আপনি কাজ করবেন, আপনার ডেফিনিটলি কিন্তু এই জিনিসটা অনেক বেশি কি করবে? অনেক বেশি ওয়ার্ক করবে। অনেক বেশি কাজ করবে। তো আমি আপনাদেরকে বলব যে আপনার এই গিগ মার্কেটিং এর প্র্যাকটিসটা রাখলে এজ আ ডিজিটাল মার্কেটার আপনার অনেক রকমের কাজের সাথে আপনি কি করতে পারবেন? নিজেকে এনগেজ রাখতে পারবেন। নিজেকে যুক্ত রাখতে পারবেন। ইভেন গিগ প্রমোশন এর আরেকটা পেইড ওয়ে আছে। সেটা কেমন? আপনি চাইলে ফর প্র্যাকটিস পারপাস আপনি একটা কনটেন্ট লিখলেন। ঠিক আছে? একটা কনটেন্ট লিখলেন আপনার কোন একটা পেজ থেকে বা ইয়ে থেকে। পেজ থেকে একটা কনটেন্ট লিখে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। আপনার পেজ যেহেতু আছে, অনেকেরই আপনাদের পেজ নিয়ে কাজ করেন। সো পেজ থেকে আপনি একটা কনটেন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে সেই কনটেন্টটা মনে করেন এজ ইয়ে দিয়ে কথা ছোট একটা অল্প অ্যামাউন্ট, কত $১ দিয়ে আপনি কি করতে পারেন? Facebook থেকে আপনি একটা ক্যাম্পেইন রান করতে পারেন ফর এক্সাম্পল। আপনি কিন্তু এটা দিয়েও কিন্তু কি করতে পারেন? আপনার এই যেই গিগটা যেটা রয়েছে বা লিঙ্কটা যেটা রয়েছে আপনার যে প্রোফাইল ইয়েটা যেটা রয়েছে বা আপনার গিগের যে লিঙ্কটা রয়েছে, আপনি কিন্তু এটা প্রমোট করতে পারেন। বিভিন্ন ওয়েতে আপনার প্রমোশনাল করার সুযোগ রয়েছে। ফাইবারে কাজ করলে সবচেয়ে অ্যাডভান্টেজটা বেসিক্যালি পাওয়া যায় ডিজিটাল মার্কেটিং এর পার্সপেক্টিভে, কোন হিসেবে? যে আমার সবগুলা কাজ আসলে প্র্যাকটিস করার এখানে আমার সুযোগ থাকে। কারণ আমি এখানে আমার কিওয়ার্ড এনালাইসিস করতেছি। তার মানে কি? কিওয়ার্ড কাজ হচ্ছে আমি এখানে লিঙ্কটা প্রমোট করতেছি বিভিন্ন কনটেন্ট এর সাহায্যে। তার মানে কি? কনটেন্ট মার্কেটিং নিয়ে কাজ হচ্ছে। তো এই যে ওভারঅল যে কাজের যে জায়গাটা, আপনি কিন্তু এটা এখান থেকে কি করতে পারতেছেন? মোটামুটি অ্যাচিভ করতে পারতেছেন। ঠিক আছে? আবার কনটেস্ট, আপনি freelancer.com থেকে কনটেস্টটাকে ফোকাস করেন। কনটেস্ট করতে ফার্স্ট অফ অল আপনার টাকা পয়সা লাগতেছে না। আপনি কনটেস্ট করলে যেটা হচ্ছে, আপনার প্রচুর কাজের কি স্কিল আসতেছে। আপনি প্রচুর কাজের মনে করেন যে প্রচুর পরিমাণে আপনি, যেহেতু ওখানে একটা প্রতিযোগিতা কনটেস্ট, ওখানে অনেক মানুষ ট্রাই করে, আপনিও সেখানে ট্রাই করতেছেন। যেমন আমাদের মধ্যে এখানে একজন আছেন, উনি অলরেডি বলেছেন যে উনি একটা কনটেস্টে আমাদের ক্লাসে বসে উনি কনটেস্ট করেছেন, আমাদের এই যে তারিখ সম্ভবত। ক্লাসে বসে কনটেস্ট করেছেন এবং ওই কনটেস্ট হচ্ছে করার পরে যেটা হয়েছে, যে ওখান থেকে উনি একটা রেসপন্সও পেয়েছেন। কিভাবে রেসপন্সটা পেয়েছেন? ওই কনটেস্টে টোটাল ৩ জনকে পিক করা হয়েছে, তার মধ্যে তারিক একজন আমাদের ক্লাসের।
ঠিক আছে? সো এখন মনে করেন যদি ওনার মোটামুটি সবকিছু যদি ব্যাটে বলে হয়, ক্লায়েন্টের সাথে যদি সবকিছু মিলে যায়, হয়তো উনি কাজটা কিন্তু পেয়েও যেতে পারেন। তো এই যে কনটেস্টটা, এই কনটেস্টটা করার থ্রুতে দেখেন আপনি কষ্ট করে আপনাকে ফার্স্ট অফ অল এই বিট করার যে ব্যাপারটা ছিল, বিট করলে সেটা কি? আপনার একটা মনে করেন মান্থলি একটা অ্যামাউন্ট আপনি ফ্রি করতে পারবেন। তার বাকিটা আপনাকে কিনে আপনাকে পারচেজ করে দেন আপনাকে কাজ করতে হবে। সো আমার ওই ঝামেলাটা আমার যেটা হচ্ছে কিসে? কনটেস্টের ক্ষেত্রে। একটা সুবিধা রয়েছে। কনটেস্টে অনেক মানুষ বিভিন্ন রকমের কাজের এন্ট্রি দিয়ে থাকে। ঠিক আছে? তাদের কাজগুলো দিয়ে থাকে। তো কিছু কাজ থাকে সিল করা, তো সেটা তো দেখা যায় না, তো এটা নিয়ে বলে লাভ নাই। বাট কিছু কাজ যেগুলো দেখা যায়, অন্যদের কাজগুলো দেখে কিন্তু আপনি আপনার নিজের একটা আইডিয়া চিন্তা করতে পারবেন। আচ্ছা, উনি এরকম করে করেছে, ইনি এরকম ভাবে দিয়েছে। তো হোয়াট অ্যাবাউট মি? আমার অবস্থাটা কি? নিজেকে এনালাইসিস করার সুযোগ থাকে। তো নিজের ডিজাইন ডেভেলপ করার সুযোগ থাকে। আবার অনেকে ডিজাইন দেখলেই এখন মনে করেন আপনারা যারা কনটেস্ট রেগুলার করতেছেন, তারা কিন্তু এখন দেখলেই বুঝতে পারতেছেন যে এটা ইটস নট এটা কোনো খুব একটা আপ টু দ্য মার্ক না। বা এই ডিজাইনটা খুব একটা ভালো হয় না। আপনারা নিজেরাই এখন কি জাজমেন্ট করতে পারতেছেন, বুঝতে পারতেছেন। বা একটা সার্টেন টাইমে কিন্তু এটাও সম্ভব ছিল না। এখন সেটা করতে পারছেন। আমি আপনাদেরকে বলব এই জায়গাটাই হচ্ছে আপনাদের মনে করেন কি এখন অ্যাকুরেসি টা বাড়াতে হবে। প্রচুর পরিমাণে কনটেস্ট করেন। ঠিক আছে? প্রজেক্ট বিট যতটুকু আছে চেষ্টা করেন এবং যে মার্কেট প্লেস যেটা আছে Upwork আছে সেখানেও কাজ করেন। ঠিক আছে? বাট আমি আপনাদেরকে বলব ২ টা জায়গায় ফোকাস করলে আপনি খুব দ্রুত কাজ করবেন। একটা হচ্ছে Fiverr এ খুব দ্রুত মনে করেন ফোকাস করেন। গিগ মার্কেটিং করেন। ভালো মনে করেন অ্যাট্রাকটিভ গিগ নেন। গিগের টাইটেলটাকে প্রপারলি দেন। এটা নিয়ে কাজ করেন। এটা নিয়ে Fiabilitics টা পারচেজ করে, যে Fiabilitics টা রয়েছে, এই যে এটা। এটা দিয়ে মনে করেন পারচেজ করে, এটা দিয়ে এনালাইসিস করেন। এটা ফ্রি মাধ্যম থেকেও আসলে অনেক কিছু দেখা যায়। এটা দিয়ে কাজ করি। তার পরবর্তীতে যেটা করবেন, তার পরবর্তীতে হচ্ছে আপনি freelancer.com এ আপনি কনটেস্ট করবেন। সো প্রতিদিন আপনার এই ফোকাসে থাকবে একটা, আমি গিগ প্রমোশন করব, গিগ নিয়ে কাজ করব, গিগ নিয়ে এনালাইসিস করব। ঠিক আছে? গিগ মার্কেটিং নিয়ে কাজ করব। এছাড়া আমার যে ফোকাস থাকবে সেটা হচ্ছে আমি কনটেস্ট নিয়ে কাজ করব। আমি প্রচুর কনটেস্ট করব। ঠিক আছে? সপ্তাহে মনে করেন আপনি ২ টা করে। আপনার যেহেতু মাসে যদি ৮ টা করে বিট পান, বিডিং করার সুযোগ থাকে। সপ্তাহে ২ টা করে বিট করলে কিন্তু আপনার এনাফ। সপ্তাহে ২ টা করে বেস্ট ২ টা প্রজেক্টে বিট করলেন আর বাদবাকি সবগুলাতে কনটেস্ট নিয়ে কাজ করলেন। এবং আপনি যেটা করলেন অন দ্য অ্যানাদার হ্যান্ড Fiverr এ গিগ প্রমোশন করতে থাকেন। আপনি যদি এই প্রসেস এ যদি কাজটা এগিয়ে নিয়ে যান, আপনার কিন্তু অনেক দূর যাওয়া সম্ভব। ঠিক আছে? অনেক দূর আপনি যেতে পারবেন। তো এখন যেটা দরকার সেটা হচ্ছে আপনার কাজের গতি বাড়ানো, আপনার ফ্রিল্যান্সিং করবেন। এখন আরেকটা জিনিস ভাই রয়েছে, সেটা হলো আপনি আসলে ফ্রিল্যান্সিং করবেন কিনা বা আসলে আপনার এটা নিয়ে আসলে কোন স্ট্রং ডিটারমিনেশন আছে কিনা, এটা আগে এনালাইসিস করাটা জরুরি। ঠিক আছে? কারণ আমরা এখানে মনে করেন আপনাদেরকে পুশ করতেছি কাজ করার জন্য। সো আপনার নিজের মধ্যে যদি আপনার আগ্রহটা না থাকে, সে তাহলে কিন্তু হবে না। আবার আগ্রহ আছে বাট আপনি কাজ করেন না, তাইলেও লাভ নেই। ঠিক আছে? এখন মনে করেন যে আমাদের আজকে কোর্সটা হয়তো শেষ হয়ে যাবে। বাট আপনি মনে করেন হচ্ছে ক্লাসে যেরকম হয়তো একদিন আসছেন, যে ২-১ জন কথা বলতেছি। একদিন আসছেন, ৩ দিন আসেন নাই। এখন সেটা হয়তো ক্লাসের ক্ষেত্রে করেছেন। বাট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু এই কাজটা করে আপনি কোনদিন সুবিধা করতে পারবেন না। আপনি হয়তো একটা মার্কেট প্লেস থেকে একটা কাজ হয়তো পেয়েছেন। কাজটা পাওয়ার পর আপনি ক্লায়েন্টকে ঠিকমতো রিপ্লাই করলেন না। ক্লায়েন্টকে ঠিকমতো কাজ ডেলিভার করলেন না। তাহলে তো আপনার বুঝতেই পারতেছেন কত রকমের সমস্যার মধ্যে আপনি পড়বেন। ঠিক আছে? সো আমি আপনাদেরকে বলব এই জায়গাগুলোতে একটু সচেতন হই। আমরা টাইম ম্যানেজমেন্ট এর ব্যাপারে চিন্তা করি এবং যেই কাজগুলোতে আমি অনেক বেশি পেয়েছি, আ এটাকে কি বলা যায়? আমি ফার্স্ট অফ অল প্যাশন পেয়েছি, আমার ভালো লেগেছে এবং মনে করেন যে কাজগুলা করে বা যেই ধরনের টপিক গুলো আসলে আমার কাছে মনে হচ্ছে যে না আমি মোটামুটি আমার যে জ্ঞান রয়েছে এটাতে আমি করে ফেলতে পারবো। ওই ধরনের কাজগুলো নিয়ে হচ্ছে সামনে এগিয়ে যান। আর যেই জিনিসগুলা বা যেই টপিক গুলো আপনি একটু কম বুঝেন বা মোটামুটি হচ্ছে ক্লাসে হয়তো কাজ করতে পারেন নাই, মিস হয়ে গেছে। এই রেকর্ডিং গুলা বারবার দেখেন, বাড়িতে বসে প্র্যাকটিস করেন এবং রেকর্ড দেখে প্র্যাকটিস করার ভাই একটা নিয়ম আছে। আমরা যখন বলি যে ক্লাস রেকর্ডটা দেখছেন, অনেকে ভাবে স্যার দেখছি। কিভাবে দেখছেন? পুরাটা A to Z দেখে ফেলছেন। না, এভাবে তো রেকর্ডিং দেখে না। ক্লাস রেকর্ডিংটা তখন কি হয়? যারা ক্লাস রেকর্ডিংটা দেওয়া হয় সেটা আপনার কাছে ওয়ান কাইন্ড অফ টিউটোরিয়াল হিসেবে থাকে। ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে? তো সেটা কিভাবে দেখবেন? মনে করেন সেখানে ওই ক্লাস রেকর্ডিংটা মনে করেন কথার কথা আপনার হচ্ছে ২ ঘন্টার। তো ২ ঘন্টার ভিডিওটাতে কিভাবে দেখতে হয়? আপনি মনে করেন ১ম ৫ মিনিট বা ১ম ১০ মিনিট আপনি দেখলেন। ঠিক আছে? দেখার পর পজ দিলেন। পজ দেওয়ার পরে আপনি কি করলেন? সেটা নিয়ে আপনি হচ্ছে নিজে সেটা প্র্যাকটিস করে দেখলেন বা নিজে করলেন ওই অংশটুকু। যখন আপনি ওইটা সাকসেসফুলি করতে পারলেন, কোন প্রবলেম পান নাই, দেন আপনি নেক্সট অংশটা দেখেন। তারপরের অংশটা দেখেন, তারপরের অংশটা দেখেন। এভাবে করে ১০ মিনিট করে দেখবেন। ১০ মিনিট করে মনে করেন ২০ মিনিট প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ১০ মিনিট দেখবেন, ২০ মিনিট প্র্যাকটিস করেন। প্রয়োজনে আপনি যেটা করতে পারেন, একটা ক্লাস ভিডিওকে আপনি ২ থেকে ৩ দিন ধরে দেখেন। কোন প্রবলেম নাই। আপনি ক্লাস ভিডিওটাকে মনে করেন ২ থেকে ৩ টা ভাগে ভাগ করে যে আমি আজকের দিন এতটুকু দেখব, কালকে এতটুকু দেখব, পরশুদিন এতটুকু দেখব। এবং যতটুকু দেখব ওটাকে আমি সলিড ভাবে শিখব। আচ্ছা, এবার আসেন, যেহেতু আপনি সেলফ স্টাডি করবেন আফটার দ্যা কোর্স, কিভাবে সেলফ ওকে। তো আমাদের এখন যেটা বিষয়টা ছিল যে সেলফ স্টাডির যে প্রসঙ্গটা ছিল। সো সেলফ স্টাডিটা কিভাবে করব? আমরা যদি একটু বলি, সেলফ স্টাডির জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা ১ম এ একদম সবার ১ম এ সেটা হলো অনেকটা এমন যে আপনি ফার্স্ট অফ অল ওই যে আমরা যেটা বললাম ৫ মিনিট আপনি একটা রেকর্ড দেখলেন। মনে করেন কথার কথা আপনি একটা ক্লাস মিস করেছেন। আমরা একটা উদাহরণস্বরূপ ধরি। মনে করেন আপনাদের মধ্যে যেকোনো একজন কথার কথা Pinterest এর ক্লাসটা মিস করেছে। আমি যদি ধরি উদাহরণস্বরূপ। তো এখন উনি কিভাবে এটা রিকভার করবেন?
Pinterest যে ক্লাসটা মিস করেছেন সেটা আমি যে ক্লাসটা নিয়েছি, বাট Tailwind এর ক্লাস, কথার কথা Tailwind এর ক্লাসটা আপনি মিস করেছেন। এখন Tailwind আপনি মনে করেন এখন দেখবেন। কিভাবে তাহলে সেটা প্র্যাকটিস করবেন? এটা প্র্যাকটিস করার সিস্টেমটা অনেকটা এমন যে আপনি ১০ মিনিট দেখলেন, দেখার পর সেই ১০ মিনিট আপনি প্র্যাকটিস করলেন। প্র্যাকটিস করার পর আপনি যখন কোন জায়গায় আটকে যাবেন তখন ভিডিওটা আবার ১ম থেকে দেখবেন। আবার মানে যেই ১০ মিনিট দেখছেন সেটাকে আবার ফার্স্ট থেকে টেনে আবার দেখবেন। যে আচ্ছা এটা ঠিক আছে কিনা। আমি যেভাবে করেছি, যেভাবে আমাকে ক্লাসে রেকর্ডে দেখানো হয়েছে ওভাবে আমার আছে কিনা। আচ্ছা। এরপর যেটা করবেন আপনি মনে করেন যে মোটামুটি যখন ৩০ মিনিট ৪০ মিনিট আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন কি করবেন? আরো রিসোর্স দেখবেন। কারণ যেহেতু এখন আপনি মনে করেন ফরমাল ক্লাস পাচ্ছেন না, যেহেতু এটা আপনার একটা রেকর্ডিং থেকে দেখতেছেন যে সেটাকে রিকভার করতেছেন, আপনি তখন কি করবেন? এডিশনাল রিসোর্স দেখবেন। এডিশনাল রিসোর্স কিভাবে দেখতে হয়? আমরা সবসময় আপনাদেরকে এটাই বলতাম যে ক্লাস যখন করতেছেন, যেই বিষয় নিয়ে আপনি ক্লাস করতেছেন সেই বিষয়ের এডিশনাল আরো অনেক রিসোর্স দেখবেন। যেমন আপনাদের ফর এক্সাম্পল আপনাদের যে Google ড্রাইভটা রয়েছে, সেই ড্রাইভের মধ্যে কিন্তু আমি অনেকগুলো বই দিয়ে দিয়েছি। আমি জানি না আপনারা ওগুলো আদৌ দেখেছেন কিনা। বলেছিলাম যে ওখানে খুব ভালো, ভালো প্রিমিয়াম কিছু বই আছে। যেগুলো Amazon এ এই বইগুলো পাওয়া যায়। ঠিক আছে? ওগুলা মনে করেন প্রিমিয়াম কিছু বই আমি আপনাদেরকে ওখানে শেয়ার করেছি। বলেছি এগুলো পড়ার জন্য। এখন ওই বইগুলোতে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে, অনেক রিসোর্স দেওয়া আছে। ঠিক আছে? তারপর মনে করেন এছাড়া অনেক ব্লগ আছে, আর্টিকেল আছে। আপনাদের যখন যেই টপিকটা নিয়ে পড়বেন বা শিখবেন বা সেলফ স্টাডি করবেন, ঠিক আছে? সেটা নিয়ে আপনারা কি করবেন? অবশ্যই রিসোর্স দেখবেন। সেটা কনটেন্ট হইতে পারে, সেটা ভিডিও হইতে পারে। ঠিক আছে? সেটা কোনো এমন মানে কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা কনটেন্ট হইতে পারে। সেটা যেকোনো কিছু হইতে পারে বা কোনো পিডিএফ বই হইতে পারে। যেটাই হোক না কেন আপনি সবকিছু থেকে কি করবেন? আরো নলেজ নেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে? তখন যেটা হবে যে আপনি যেটা অলরেডি রেকর্ডিং এ দেখছেন, হয়তো যে জিনিসটা সম্পর্কে আপনি শেখার চেষ্টা করছেন সেটা আরো বেশি ডিটেইল ওয়ে তে আরো শেখার সুযোগ থাকবে। ওকে? অ্যান্ড দেন যখন আপনি মোটামুটি রেকর্ডিংটা দেখে আপনার প্র্যাকটিস করা হয়ে গেল, তখন কি করবেন? এখন আর রেকর্ডিংটা অফ করে না দেখে পুরা কাজটা আবার চেষ্টা করবেন। যে পুরা প্রসেস কি ছিল, কিভাবে কোনটার পর কোনটা এসছে, কোনটার পর কোনটা দিতে হয়। ঠিক আছে? কোন জায়গায় কোন টুল রয়েছে, কোন জায়গায় কি আছে সেটা দেখা। আরেকটা ব্যাপার, আপনাদেরকে বলেছিলাম যেকোনো কিছু মনে করেন স্টাডি করার ক্ষেত্রে যেমন আপনি Tailwind নিয়ে কথা বলছিলাম। সো Tailwind যদি আপনি শিখতে চান, কি করবেন? ওইটার মধ্যে দেখবেন Tailwind লার্নিং নামে একটা অংশ আছে। ঠিক আছে? বা Tailwind এর ব্লগ আছে। ওগুলা পড়লেই কিন্তু ওখান থেকে অনেক আর্টিকেল পাওয়া যায়। প্রত্যেকটা স্টেপের ঠিক উপরের দিকে একটা করে ছোট্ট, ছোট্ট ভিডিও রয়েছে। ওটা যদি ক্লিক করেন, ওই ভিডিওর মধ্যে পুরো ডিটেইল ইনস্ট্রাকশন গুলো আছে। আমার কাছে মনে হয় আমরা যে জিনিসগুলো শিখেছি খুব অর্গানাইজ ভাবে, খুব গুছানো ওয়েতে আমরা শিখেছি। সো এখন আমাদের যেটা প্রয়োজন, আমাদেরকে এটা নিয়ে আরো কি করা? গবেষণা করা, আরো ডিপে চলে যাওয়া। ঠিক আছে? এটা মনে রাখবেন যে ডিজিটাল মার্কেটিং একটা গভীর সমুদ্রের মতন। এখানে মনে করেন যে এটার কোন তলদেশ নাই। ধরে নেন। যত গভীরে যাবেন দেখবেন যে আরো অনেক কিছু আছে। আরো অনেক কিছু পাবেন। যেটা দরকার সেটা হচ্ছে আপনার শেখার আগ্রহটাকে কি করে রাখা? আপনাকে হচ্ছে লং লাস্টিং করে রাখা। এবং আরেকটা কথা মনে রাখবেন, কোর্স করছেন যা যা কিছু শিখছেন, এরপরে আর কিছু শিখবেন না, এটাও কিন্তু কখনো হতে পারে না। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, অন্যান্য ক্ষেত্রে আমার জানা নাই। বাট ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যেটা দরকার হয় সেটা হচ্ছে প্রতিদিন কন্টিনিউয়াসলি আপনাকে শিখতে হবে। কারণ প্রতিদিন নিউ চ্যালেঞ্জ আসবে, নিউ নতুন মানে Facebook এ নতুন আপডেট আসলো, নতুন নিয়ম আসলো। মনে করেন যে Instagram এ নতুন নিয়ম আসলো। ডেইলি চেঞ্জ হবে। এখন কি আপনি কি বলবেন যে আমার আমার কোর্সে তো শিখাইছে এরকম, এখন কেন এরকম? যেমন Facebook এ মনে করেন কথার কথা এখন বাম সাইডে মনে করেন ছবি। মানে আপনি যে প্রোফাইলে যে লোগো সেটা বাম সাইডে। এখন আপনি মনে করেন ৩ মাস পর দেখলেন সেটা চলে গেল ডান পাশে। তখন কি আপনি বললে হবে যে আমি ভাই বাম পাশে শিখছি, ডান পাশে কেন আসলো? You need to accept the changes. ঠিক আছে? You need to accept the changes and you need to face the challenges. ঠিক আছে? সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে এবং এই লং ডিটারমিনেশন টা আপনার মাথায় অলওয়েজ সেট করে রাখতে হবে যে আমি এভাবে কাজ করব। ওকে? কারণ নিয়ম চেঞ্জ হইতে পারে। কিন্তু তার মানে এই না যে পুরো ফরমেট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আপনাকে কন্টিনিউয়াসলি তখন কি করতে হয়? এখন মনে করেন কথার কথা এরকম একটা চেঞ্জ এলো। তখন আমি তাহলে কিভাবে শিখব? কারণ মনে করেন ৩ মাস পরে একটা নতুন নিয়ম আসলো। আপনি সেটা হয়তো জানেন না। আমার শেখার উপায় কি? Google। বিকজ আমি আপনাদেরকে বলব যে যেকোনো কিছুর সমাধানকে অলওয়েজ Google এর মধ্যে রাখবেন। কোন কিছু জানেন না, কোন কিছু ভুলে গেছেন, ইনস্ট্যান্ট Google এ সার্চ করবেন। ইনস্ট্যান্ট Google এ সার্চ করবেন। দেখবেন অনেক রিলেভেন্ট টপিক পেয়ে যাবেন। আমার কাছে মনে হয় ডিজিটাল মার্কেটিং যেহেতু শিখেছেন, Google নিয়েও ক্লাস করাইছি। আমার কাছে মনে হয় না যে এখন কোন কিছু নিয়ে জানতে হলে আপনাকে মানে আপনি স্টাক হয়ে বসে থাকবেন। রাত ৩ টার সময় ক্লায়েন্টের একটা মনে করেন কাজ সাবমিট করতেছেন। মনে করেন ইউএস এর একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল। রাত ৩টা ৩:৩০ টার সময় সেই কাজটা আপনি পারফর্ম করতেছেন। এখন আপনি মনে করেন কারো সাপোর্টও পাচ্ছেন না। তখন কি করবেন? Google, YouTube এবং হচ্ছে আনুষঙ্গিক যে রিসোর্স গুলো ওগুলাই আপনার সঙ্গী। ঠিক আছে? এই অভ্যাসটা আমার আমার আনতে হবে যে কিছু পারতেছি না, অনেকে এরকম এটা আছে। কিছু অনেকের হ্যাবিট থাকে যে কিছু না পারলে বসে থাকি, স্টাক হয়ে থাকে। পারতেছি না। কেন পারতেছি না? আমি এটা খুঁজে দেখি। এটা আমি মনে করেন যে সার্চ করে দেখি। এটা সম্পর্কে কি বলেছে? এটা বোঝার চেষ্টা করি। গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার, ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিছে। অনেকে বলে কি আমি এটা দেখেছি। এরকম অনেক ২-১ জন এরকম পাওয়া যায় যে একটা কাজ হয়তো দেওয়া হয়েছে। তখন উনি হয়তো বলতেছে যে, "স্যার এটা তো আমি মনে করেন যে করতে পারি না। মানে এটা তো হচ্ছে আমি বুঝতেছি না।" তো কি বুঝতেছেন না? ভালো করে দেখলাম যে উনি ওটাতে ইংলিশে লেখা, উনি ইংলিশটা বুঝতে পারতেছে না। এখন ইংলিশ বুঝতে না পারা তো কিছু নাই। কারণ আপনি ওটা ধরে কপি করে Google ট্রান্সলেটর এ দিয়ে কি করতে পারেন? এক্সাক্ট মিনিং আসবে না আমি জানি। বাট মূল ভাবটা তো বুঝতে পারবেন।
আপনি যদি ইংরেজি না বুঝেন সেটা আপনি ওভাবে ট্রান্সলেট করে দেখেন। আমার কাজ হচ্ছে আপনাকে কাজ বোঝানো। মানে আপনাকে অনুবাদ করে দেওয়া তো মনে করেন আপনার মেন্টর আপনাকে অনুবাদ করে দিবে না। তাই না? আপনি এটাকে কি করবেন? Google Translator এ ট্রান্সলেট করে এটার মিনিংটা বোঝার চেষ্টা করবেন এবং এই কাজটা কিভাবে করে আপনি ভাববেন। কিভাবে একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হয়, কিভাবে একটা ক্লায়েন্টের সার্ভিস দিতে হয় সেটা কিন্তু আমরা এই যে প্রজেক্টের যে ক্লাসগুলো ছিল ওখানে কিন্তু আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। কোন স্টেপে আগাইতে হয়? কোন স্টেপটা হচ্ছে আমার বেস্ট স্টেপ। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা সাবজেক্ট আছে, এটার নাম হচ্ছে বলা হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে? আপনাদের মধ্যে এমন কেউ আছেন প্রজেক্ট ম্যানেজমেন্ট এর নাম শুনেছেন? শোনার কথা I গেস। আকিব শুনেছেন? প্রজেক্ট ম্যানেজমেন্ট? আকিব শুনেছেন প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে অথবা জি 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 শুনেছি। আচ্ছা বেসিক্যালি প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি? একটু সংক্ষেপে বলেন তো। জি, ওরকম ভাবে তো মানে ইয়ে করি নাই, আমি জাস্ট শুনেছি আর কি, যে বেসিক্যালি তো আমি যদি নর্মাল সেন্সে পড়ি তাহলে মানে কোনো একটা যদি মানে কোনো একটা ইভেন্ট বা কোনো একটা যদি আহ, একটা কাজ, ওইটা যদি আমি কিভাবে মানে একটা প্ল্যানিং বা ওটা কিভাবে অর্গানাইজ করবো সবকিছু একসাথে করে যাতে আমি এই কিভাবে সেটা এক্সিকিউট করবো ওইটা আর কি বেসিক্যালি। ওকে আচ্ছা আপনার কাছ থেকে এতটুকু পেলাম। আহ এনিওয়ান আর কেউ কিছু শেয়ার করবেন প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে? খুব গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা ওকে ফাইন আমি তাহলে এটা করে দিচ্ছি। বেসিক্যালি প্রজেক্ট ম্যানেজমেন্টের যে কাজটা হয় ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ। যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে তারা এটা অনেকে সার্টিফিকেশনও গেইন করেন, পিএমপি সার্টিফিকেশন। এনিওয়েজ আমি ওখানে না গেলাম। প্রজেক্ট ম্যানেজমেন্টের মেইন উদ্দেশ্যটা যেটা সেটা হলো আপনার একটা কাজ আপনি কত মনে করেন যে মানে মানে অল্প সময়ের মধ্যে বা মনে করেন একটা অপটিমাম টাইমের মধ্যে কিভাবে আপনি আপনার কাজটাকে ফিনিশ করতে পারবেন বা শেষ করতে পারবেন। ঠিক আছে? এই যে কাজের স্ট্র্যাটেজিটা সেট আপ করা এটাই বেসিক্যালি আমাকে প্রজেক্ট ম্যানেজমেন্টে করতে হয়। এটা প্রজেক্ট বা একটা ওয়ার্ক যেখানে বেসিক্যালি আপনাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে হাইয়েস্ট মাইলস্টোন দিয়ে কি করতে হবে কাজটাকে শেষ করতে হবে। বা অ্যাকমপ্লিশ যেটাকে বলে। ইংলিশটা ওয়ার্ড হচ্ছে অ্যাকমপ্লিশমেন্ট। এই অ্যাকমপ্লিশমেন্টটা আপনাকে গেইন করতে হবে। সো আপনি যখন ক্লায়েন্টের একটা কাজ পাবেন, একটা কাজ হচ্ছে একটা প্রজেক্ট। আপনি এভাবে যদি চিন্তা করেন, আপনার কিন্তু এই প্রজেক্টগুলোকে কিভাবে করতে কাজটা পেলেন, পাওয়ার সাথে সাথে কাজটাতে ঝাঁপায় পড়বেন না। ঠিক আছে? এটা হচ্ছে একটা খুবই বড় একটা স্ট্র্যাটেজি। কাজ পেলেই ঝাঁপায় পড়বেন না সেই কাজে। কাজটা পাওয়ার পরে মনে করেন আপনার কাজটা দিয়ে দিল আপনার ক্লায়েন্ট। আপনি কাজটা পেয়ে গেলেন। এখন কি করবেন? ওই কাজটা কি নিয়ে? কি বিষয়? মনে করেন উনি চাইছে কি যে উনার রেস্টুরেন্টের প্রমোশন করবে মনে করেন Instagram দিয়ে। এখন আপনার দায়িত্ব হচ্ছে ফার্স্ট অফ অল খুঁজে বের করতে হবে। কি, কেন, কিভাবে এসব প্রশ্ন করবে নিজেকে। ঠিক আছে? ফার্স্ট অফ অল কোথায় করবে? লন্ডনে করবে। আচ্ছা ভালো কথা। লন্ডনে কোন জায়গায় করবে? এরকম একটা এরিয়ার মধ্যে করবে। আচ্ছা বুঝলাম। ওকে ফাইন। উনার হচ্ছে কত? উনি কোন ধরনের ক্যাম্পেইন করতে চায়? উনি হচ্ছে পেইড ক্যাম্পেইন করতে চায়। আচ্ছা উনার কি কোন অ্যাকাউন্ট আছে? ইয়েস অর নো। এই যে মনে করেন যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সেট করে রাখাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে উনার ক্যাম্পেইনটা কতদিন ধরে করতে হবে, উনার অডিয়েন্স কি, উনার কম্পিটিটর কে, ঠিক আছে? এবং ওই পার্টিকুলার দিনে লন্ডনের ওই জায়গাটাতে হচ্ছে যে যারা আশেপাশে উনার যেই টাইপের বা যেই ধরনের ক্যাফে উনি বানাবে বা রেস্টুরেন্ট বানাবে বা যে রেস্টুরেন্টের জন্য উনি প্রমোশন করবে, আশেপাশে যারা রয়েছে রেলেভেন্ট তারা কিভাবে কাজ করতেছে, তাদের কাজের একটা স্যাম্পল দেখা, তার কম্পিটিটর এনালাইসিস করা, তার কিওয়ার্ড গুলো এনালাইসিস করা, ওভারঅল সবকিছু করে দেন হচ্ছে কাজে নামা। এই কাজগুলো অনেকে যেটা ভাবেন যে এভাবে যেটা আমি আপনাদেরকে বললাম, আপনারা যেভাবে স্ট্রাকচারাল ওয়েতে কাজ করেন কাজের কোয়ালিটি 1000 টাইম বেটার হবে নরমাল যেকোনো সাধারণ মনে করেন ৮-১০ জন ফ্রিল্যান্সারের চেয়ে আপনি ইন্টারন্যাশনাল মানের কাজ দিতে পারবেন যেকোনো ক্লায়েন্টকে। যেকোনো ক্লায়েন্টকে। এই স্ট্র্যাটেজি গুলো যদি এপ্লাই করেন। আর আপনি যদি মনে করেন কাজ একটা পাইলেন, মনে করেন কথা নাই বার্তা নাই, ডানে বামে না তাকায় একদম নাক বরাবর খালি Instagram এর একটা অ্যাকাউন্ট খুলে ফেললেন। আদৌ আছে কি অ্যাকাউন্ট বা নাই সেটা জানতেও চাইলেন না উনার কাছ থেকে। বা পাইলেন মনে করেন পেয়ে কি করলেন? এটার ভিতর থেকে আপনি যাবতীয় কাজ-টাজ করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন। তো এখন কথা হচ্ছে উনি কি আসলে স্যাটিসফাইড হবে? এটা কিন্তু একটা ফ্যাক্টর। আপনার কোন গবেষণা নাই, আপনার কোন রিসার্চ নাই, আপনার কাছে কোন ডেটা নাই, কিছুই নাই। আপনি পাইলেন নিয়ে কাজ করে দিছেন। তাহলে কি আপনি ভালো রিভিউ পাবেন? অবশ্যই না। ক্লায়েন্টের সন্তুষ্টি অর্জন করতে গেলে আপনাকে ওই লেভেলের কাজ দিতে হবে। এক্সট্রাঅর্ডিনারি লেভেলের কাজ দিতে হবে। আর ওই লেভেলে আপনাকে যেতে গেলে আপনাকে অবশ্যই এই বিষয়গুলোকে কি করতে হবে? প্রপারলি এনশিওর করতে হবে। টুডে অর টুমরো আপনি যদি এই জিনিসগুলো না করেন, আপনার কিন্তু একটা সার্টেন টাইমে গিয়ে কাজের খরায় ভুগবেন। ঠিক আছে? ভালো রিভিউ আপনার কাছে আসবে না। ক্লায়েন্ট আপনার কাছে কি হবে না? সন্তুষ্ট হবে না। কারণ এই যে ক্লায়েন্ট যারা বাইরের কান্ট্রিতে ওরা কিন্তু অনেক মনে করেন যে হাই টেকনোলজি নিয়ে কাজ করে, অনেক আপগ্রেডেড মানুষজনের সাথে চলাফেরা করে। তো আপনি যদি সেখানে আপনি খুব সাদামাটা একটা জিনিস ওকে দেন, ও নিবে? অবশ্যই নিবেন আপনার কাছ থেকে। ওকে ওই স্ট্যান্ডার্ড কাজটা আপনাকে দিতে হবে। এবং কাজ আপনি মনে করেন যে করেছেন ওটাকে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে তার কাছে কি করতে হবে সেটা মানে অ্যাপ্রোচ করতে হবে। আপনি যে কাজটা বেটার ওয়েতে করেছেন, উইথ কোয়ালিটি দিয়ে করেছেন সেটা তাকে আপনার কাজ দিয়ে বুঝিয়ে দিতে হবে। আপনার কনভারসেশন দিন। আপনার কাজের কোয়ালিটিই হচ্ছে মনে করেন সবচেয়ে বড় আপনার ব্র্যান্ড। আপনার ব্র্যান্ডিং হবে। ব্র্যান্ডিংটা হবে বেসিক্যালি যে আপনি আপনার কাজটাই হচ্ছে সবচেয়ে বড় কি আপনার ব্র্যান্ড নেম। আপনি যদি সেটা এনশিওর করতে পারেন, কোয়ালিটি এনশিওর করতে পারেন, ডেফিনিটলি মনে করেন আপনার মার্কেট প্লেসে কাজের অভাব হবে না। সেটা ইন্টারন্যাশনাল মার্কেট হোক, লোকাল মার্কেট হোক আর যেখানে হোক।
ঠিক আছে? এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার একটু মাঝখানে বলে রাখি, সেটা হচ্ছে যদি কোন ক্লায়েন্ট এমন পেয়ে থাকেন যে আপনি হয়তো মার্কেট প্লেসে একটা ক্লায়েন্ট হয়তো পাইছেন, তার হয়তো ২ একটা সার্ভিস দিয়েছেন। কিন্তু সে এখন হচ্ছে মনে করেন সে আপনাকে সরাসরি মনে করেন হায়ার করতে চায়, রিক্রুট করতে চায়। সরাসরি আপনার সাথে কাজ করতে চায়। এই ক্ষেত্রে কয়েকটা বিষয় থাকে। মানে কয়েকটা বিষয় সতর্কতার সাথে মনে রাখবেন। আগে ফার্স্ট অফ অল দেখবেন উনি ট্রাস্টওয়ার্দি কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ। উনার সাথে কথা বললে, কমিউনিকেশন করলে বা বিভিন্ন ওয়েতে বোঝা যায়। ঠিক আছে? যদি আপনার কাছে মনে হয় যে না উনি ট্রাস্টওয়ার্দি, সেটা হোক আর না হোক অথবা যাই হোক, আপনি অলওয়েজ চেষ্টা করবেন মার্কেট প্লেস এর মাধ্যমেই হচ্ছে সেই কাজটা। ওকে ফাইন, আপনার সাথে হয়তো কথা হয়েছে যে উনি আপনাকে একটা কাজের জন্য $১০০ দিবে। আপনি বলবেন আপনার যেকোনো একটা মার্কেট প্লেস ইউস করে সেই মার্কেট প্লেস এর মাধ্যমে আমার একটা গিগ পারচেজ করেন বা কাস্টম অর্ডার দেন বা যেকোনো ভাবে হোক, ঠিক আছে? কোন একটা ভাবে আমাকে কাজটার অর্ডার করেন, এটার মাধ্যমে পাবলিশ করেন। সরি, এটার মাধ্যমে হচ্ছে পেমেন্ট করেন। ঠিক আছে? কখনোই হচ্ছে আপনি মার্কেট প্লেস ব্যতীত অন্য কোনভাবে হচ্ছে লেনদেন করার চেষ্টা করবেন না একদম প্রাথমিক পর্যায়ে। কারণ হচ্ছে এভাবে করলে আপনার মনে করেন যে যে লেনদেনটা হবে সেই লেনদেনটা আপনার বিভিন্নভাবে হচ্ছে কি থাকতে পারে? আতঙ্কের মধ্যে থাকতে পারে। কারণ ওই লেনদেনটা আপনি প্রপারলি টাকাটা যদি না পান বা টাকাটা যদি মিস হয়ে যায়, তখন কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এজন্য যেটা করবেন একদম প্রাথমিক পর্যায়ে কোন প্রকারের এই ধরনের রিস্ক দিবেন না। যদি কোন ক্লায়েন্ট আপনাকে মার্কেট প্লেস এর বাইরে এসে কাজ দিতে চায়, অবশ্যই তাকে বলবেন যে, "ঠিক আছে ভাই, আপনি আমাকে এই কাজটা দিতে চাইছেন ভালো। বাট এই কাজটা আমাকে Fiverr এর মাধ্যমে দেন বা এই কাজটা আমাকে freelancer.com এর মাধ্যমে দেন বা কোন একটা মার্কেট প্লেস এর মাধ্যমে দেন।" যাতে করে আপনার কি হয়? এই পেমেন্ট নিয়ে যাতে কোন জটিলতা না হয়। কারণ আপনি হ্যাঁ, হয়তো হতে পারে যে একটা সার্টেন অ্যামাউন্ট এর টাকা হয়তোবা ডলার কেটে রাখে মানে বিভিন্ন মার্কেট প্লেস গুলো। বাট তারপরও আপনার $২-৩ কেটে রাখা আমার কাছে মনে হয় ফার বেটার পুরো টাকাটাকে রিস্কের মধ্যে নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? পুরো টাকাটাকে আপনি রিস্কে না নিয়ে আপনি যদি মনে করেন এই জিনিসটা করেন, আমি মনে করি এটা মাচ বেটার। ঠিক আছে? বলবেন অলওয়েজ মার্কেট প্লেস এর মাধ্যমে কাজ দিয়ে আপনাদের কি করতে? পেমেন্টটা করতে। তাহলে যেটা হলো আপনার তখন কি আপনি তখন শুধু কাজের দিকে ফোকাস করতে পারবেন। টাকা আপনার অটোমেটিক্যালি টাইম মতন চলে আসবে। ঠিক আছে? এই জিনিসগুলা হচ্ছে অনেকেই এরকম করে। অনেকে আপনার হচ্ছে আমি জানি আফটার দ্যা কোর্স কেউ হয়তো শেয়ার করবেন, "স্যার আমি একটা কাজ পেয়েছি, দেখেন আমাকে মার্কেট প্লেস এর বাইরে এসে কাজ দিতে যাচ্ছে। আমি নিবো কিনা?" কাজগুলো দেখলেই বোঝা যায়। কিছু কাজ আছে দেখলেই বোঝা যায় এটা ফেক। মানে দেখলেই বোঝা যায় ফেক। আরেকটা বিষয়, মার্কেট প্লেস এ যখন কাজ করবেন অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন। কোন প্রকারের কোন পার্সোনাল ফোন নাম্বার আদান-প্রদান করা, ঠিক আছে? অনেক অতি উৎসাহী হয়ে যায়। যে হয়তো ক্লায়েন্ট আপনাকে অফার করতেছে, ক্লায়েন্ট যা মন চায় তা লিখুক। বাট আপনি কখনোই আপনার ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার বা কোন প্রকারের কোন কনট্যাক্ট ডিটেইল কখনো ওর সাথে শেয়ার করবেন না। কোন প্রকারের এই ধরনের অ্যাপ্রোচ। ঠিক আছে? কখনোই এগুলা শেয়ার করবেন না। এর কারণটা হলো উনার সাথে যদি আপনি এগুলা শেয়ার করে ফেলেন যে হ্যাঁ, কাজের খাতিরে যেটা হচ্ছে কাজ করার জন্য যেমন আপনার একটা কাজ করতে হবে। আপনি হয়তো কাউকে Facebook এ করে দিবেন, এড ক্যাম্পেইন করে দিবেন। এখন তো আপনাকে ওনার এড অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে হবে। ওইটা ডিফারেন্ট জিনিস। ওইটা ডিফারেন্ট জিনিস। কিন্তু আপনি কোনভাবেই ক্লায়েন্টের দ্বারা হচ্ছে হয়ে কনভিন্সড হয়ে কোনভাবে আপনি তাকে কি করবেন না? আপনার এই ধরনের ফোন নাম্বার বা এই ধরনের ইমেইল অ্যাড্রেস আদান-প্রদান করবেন না। উনি আপনাকে দিলে অসুবিধা নেই। বাট আপনি দিলে Fiverr তখন আপনাকে ট্র্যাক করে ফেলবে। আর যদি ট্র্যাক একবার করে ফেলে আপনার অ্যাকাউন্ট কিন্তু আন্ডার থ্রেট এ চলে যাবে। ওকে? তো এই জায়গাগুলোতে সচেতন থাকবেন। কোন প্রকারের লেনদেন করবেন না। ঠিক আছে? আর যদি একান্তই লেনদেন করতে হয়, একান্তই আপনার লেনদেন করা কোন খাতিরে দরকার? কোন কাজের খাতিরে। ঠিক আছে? মনে করেন আপনি একটা কথার কথা ফর এক্সাম্পল যে আপনি একটা ইমেইল অ্যাড্রেস করবেন, ইমেইলের থ্রুতে হচ্ছে কোন একটা কাজ করবেন। হয়তো ইমেইল অ্যাড্রেসটা আপনাকে দিতেই হবে। নাইলে আপনি উনি কাজটা কোনভাবে করতেই পারবেন না। এই ধরনের যদি কোন লেনদেন হয়, আপনি কি করবেন? এই আপনার যে মনে করেন ইনফরমেশন যেগুলো রয়েছে যেমন আপনার ইমেইল অ্যাড্রেস যেটা আপনি উনার সাথে শেয়ার করার মতন সেটাকে একটা ফাইলের মধ্যে, ঠিক আছে? সেটা একটা পিডিএফ ফাইল বা এই ধরনের কোন একটা ফাইলের মধ্যে কি করেন? ফাইলের মধ্যে তার সাথে অ্যাটাচমেন্টটা শেয়ার করবেন। তাহলে যেটা হবে তাহলে আপনি ওই ধরনের যে রিস্ক গুলা থাকে, ওই রিস্ক গুলা থেকে আপনি নিজেকে স্কিপ করে রাখতে পারবেন। এগুলো হচ্ছে মনে করেন কিছু সেফগার্ড টাইপের কিছু কথাবার্তা। নরমালি এই টাইপের কোন অসুবিধা হয় না। ঠিক আছে? বাট আমি আপনাদেরকে বলব এই জায়গায় অনেক বেশি কনসার্ন থাকবেন এবং সচেতন থাকবেন। ওকে। সো আমরা হচ্ছে বেসিক্যালি আপনাদের কয়েকজনের কাজগুলো দেখছি। আপনারা এর আগে কিছু ছিল গিগের জন্য আপনারা অনেকে গিগ তৈরি করেছেন, কেউ গিগের থাম্বনেইল বানিয়েছেন। সো আমরা সেগুলো একটু এট a গ্ল্যান্স দেখে দিচ্ছি। LinkedIn অ্যাডস এর জন্য করেছেন। আচ্ছা, এই ইমেজটা একটু ফুল স্ক্রিন করেন তো দেখি। আচ্ছা, এখানে একটা ব্যাপার যদি খেয়াল করেন এখানে লেখার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে? এখানে আপনার লেখার পরিমাণটা একটু কমায় দেন। মানে এখানে অনেক কিছু লেখা আছে। যেমন আপনার এখানে LinkedIn বিজনেস পেজ, আরো অনেক আনুষঙ্গিক বিষয়গুলো আছে। সো দেখেন এখানে একই জিনিসটা যেটা রয়েছে যেমন ইমেইল অ্যাডস যেমন একই জিনিস কয়েকবার এসছে। ঠিক আছে? বেসিক কয়েকটা এড এর কথা আপনি এখানে মেনশন করতে পারেন। অলরেডি মেনশন করেছেন উপরের দিকে দেখা যাচ্ছে। তো নিচের লাইনগুলো আমার মনে হয় না প্রয়োজন আছে। ঠিক আছে? ওকে তো স্যার। এই জায়গাটা নিয়ে একটু মডিফাই করতে পারেন। আচ্ছা। আমাকে নেক্সট একটু কাইন্ডলি দেখান আপনার ওই যে গিগ এর অবস্থাটা কি? যেটা করেছেন বা ড্রাফট এ ছিল? স্যার কোনটা আ গতকালকে করছিলাম জি, যে জি, জি, কোর্স? আপনার ওইটা যেটা। আচ্ছা, এটাতে বলেছিলাম যে আপনাকে কিছু ওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে?
হ্যাঁ সেলস ওরিয়েন্টেড বানানটা দেখেন হ্যাঁ সেলস বানানটা একটু ইয়ে হয়েছে। ওরিয়েন্টেড হবে, ওরিয়েন্টেড, সেলস ওরিয়েন্টেড। ঠিক আছে, এটা একটু স্পেলিংটা চেক করে নেন পরে। আচ্ছা, এটা পরে ঠিক করেন, আমরা বাকিগুলো আগে দেখে নিই। আচ্ছা, এটা কি ফাইবালিটিতে চেক করছেন এখানে যে ওয়ার্ড গুলো, কিওয়ার্ড গুলো? জি স্যার। জি। আচ্ছা, আপনি একটু একটু কন্ট্রোল এফ দেন তো দেখি। কন্ট্রোলার এখানে লেখেন লিঙ্কডইন, লেখেন লিঙ্কডইন। লিঙ্কডইন পুরোটা লেখেন। 8 বার ইউজ করছেন। আচ্ছা, এরপর লেখেন আপনার লেখেন লেখেন অ্যাড। অ্যাড শব্দটা লেখেন অ্যাড, তারপর লিখবেন ক্যাম্পেইন, ফার্স্টে লেখেন অ্যাড, এডি। আচ্ছা, এটা বিভিন্ন ওয়ার্ড থেকে সংক্ষিপ্ত করে আসছে, অসুবিধা নেই। এরপর লেখেন ক্যাম্পেইন, ওয়ার্ডটা লেখেন ক্যাম্পেইন। আচ্ছা, এরপরে যেটা করেন সেটা হচ্ছে এখানে লেখেন আপনার লিড জেনারেশন শব্দটা আছে কিনা দেখেন তো। লিড বা লিড জেনারেশন, এলইডি লেখেন, এলইএডি। আচ্ছা, লিড জেনারেশন ওয়ার্ডটা একবার ব্যবহার করেছেন। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আপনার ওই ক্যাম্পেইন শব্দটা যেটা মনে করেন বিভিন্ন জায়গায় একটু বেশি বেশি লাগতেছে, গিগটা পাবলিশ করার ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে পারেন। করার কথা না, বাট হতে পারে। যেমন অ্যাড, পিন্টারেস্ট অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, এই কথাগুলো দেখেন, ফেসবুক অ্যাডস, কথাগুলো দেখছেন রিপিট হয়ে গেছে। তো এই টাইপের গিগ গুলো কিন্তু পরে অসুবিধা। এটা হচ্ছে স্টাফিং বলে, ওয়ার্ড স্টাফিং। ঠিক আছে, দেখেন এই যে ফেসবুক অ্যাডস, পিন্টারেস্ট অ্যাডস, বারবার এই একই কথা। এটা না বলে আপনি ডাইরেক্ট বলতে পারেন যে আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য করতে পারেন, যেমন ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল অ্যাডস, মানে এক্সেট্রা। আর গুগল অ্যাডস কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়বে না। সো এই টুইটার পর্যন্ত যা বলার পর তার বলবেন ইউ ক্যান অলসো হ্যাভ দ্য এক্সপার্টাইজ অন গুগল অ্যাডস অর সামথিং। এটা নিয়ে আপনি হয়তো বলতে পারেন। মানে অ্যাডস শব্দটা অনেক হয়েছে, দেখছেন টেক্সট অ্যাডস, ইমেল মানে অ্যাডস এতবার ইউজ করছেন, মানে এটা পাবলিশ করতে গেলে মনে করেন যে ওরা হয়তো প্রবলেম ফেস করতে পারে, হয়তো বলবে যে অ্যাড শব্দটা একটু কমায় নেন, রেড মার্ক হয়ে থাকতে পারে। ঠিক আছে, তো এগুলো একটু 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 কনসার্ন থাকা লাগবে এই জিনিসগুলো নিয়ে। ঠিক আছে, এটাকে ওয়ার্ড স্টাফিং। আমরা মনে রাখবো যে আমরা অনেকেই আছি যে একটা শব্দ দিয়ে আমরা অনেক সময় র্যাঙ্ক করানো ট্রাই করি বেশি বেশি। তো স্টাফিং করলে কিন্তু এই অসুবিধাগুলো হয়। একবার যদি ফাইবার যদি টের পেয়ে যায় যে আপনি ওয়ার্ড স্টাফিং করে করে গিগকে র্যাঙ্ক করাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গিগের র্যাঙ্ক কিন্তু পড়ে যেতে পারে। ঠিক আছে, এই জায়গাগুলোতে আমাদের একটু কনসার্ন থাকতে হবে। প্রয়োজনে আপনি এখানে অন্য ওয়ার্ড ইউজ করতে পারেন, আপনি ক্যাম্পেইন ইউজ করতে পারেন এখানে। তারপর কি কি শব্দ ব্যবহার, ক্যাম্পেইনটা আপনি অনেকবার ব্যবহার করছেন, আচ্ছা এটাও ব্যবহার করা যাবে না। অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজ, হ্যাঁ অ্যাডভার্টাইজ ইউজ করতে পারেন। ঠিক আছে, প্রমোট ইউজ করতে, প্রমোট, প্রমোশন, এই ওয়ার্ডটা কোথায়, এই প্রমোশন লিখছেন কিনা শব্দটা লেখেন তো, প্রমোশন ফিল্টার করে, প্রমোট বা প্রমোশন। না, এটা লেখেনি নাই। বা প্রমোট, PROMOT, প্রমোট আছে দেখি, না। তো এই ওয়ার্ডটা ইউজ করেন, তাহলেই তো হয়ে গেল। এটাকে ইউটিলাইজ করতে হবে। আপনি ফাইবারে গিয়ে লেখেন লিঙ্কডইন অ্যাড লিখে সার্চ করেন, দেখেন কি কি সাজেশন আসে। ফাইবারে যান, নর্মালি ফাইবারে জাস্ট আপনার একটা র্যান্ডমলি ঢোকেন, উপরে সার্চ করেন, ওই যে উপরে লেখেন, লেখেন লিঙ্কডইন, লেখেন লিঙ্কডইন। না না, এভাবে না, পুরাটা লিখেন। এভাবে এভাবে ক্লিক করে ঢুকলে হবে না, সার্চের এখানে দেখেন, আবার টাইপ করেন ফার্স্ট প্রথম থেকে লিঙ্কডইন টাইপ করেন। এই দাঁড়ান দাঁড়ান থামেন। আচ্ছা, এই দেখেন এখানে লিঙ্কডইন অ্যাডস, লিঙ্কডইন লিড জেনারেশন, প্রোফাইল অপটিমাইজেশন, লিঙ্কডইন অ্যাডস, আবার পাইলাম লিঙ্কডইন ব্যানার, বিটুবি, বিটুবি মানে বিজনেস টু বিজনেস, যেটা লিঙ্কডইন যে লিড জেনারেশন, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন মার্কেটিং। বুঝতে পারতেছেন কোন ওয়ার্ডগুলো থাকা দরকার এখন রেলেভেন্ট ভাবে? জি স্যার। এগুলো হচ্ছে বেসিক্যালি সার্চের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ। আপনি তো ফাইবারিটিস দিয়ে চেক করবেন, ম্যানুয়ালও দেখা যায়। ঠিক আছে, ম্যানুয়ালও কিন্তু বোঝা যায় কোন ওয়ার্ডটা দিয়ে লিখলে কতগুলা গিগ আসে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যে কোন ওয়ার্ডটা লিখলেন, মনে করেন লিঙ্কডইন অ্যাড লিখে সার্চ করেন তো, লিঙ্কডইন অ্যাডস লিখে সার্চ করেন, ওই যে সার্চ লেখাই আছে যেহেতু, ওই যে নিচে দেন, দেখেন এখানে কতগুলো এই সার্ভিস আছে, এতগুলো সার্ভিস আপনি পাইছেন। স্ক্রল করে করে দেখেন কে কি শব্দ ব্যবহার করছে। অনেকের শব্দ অনেক রকম ভ্যারিয়েশন পাবে। আমরা যদি জাস্ট র্যান্ডমলি একটা ব্যক্তিটাতে ঢুকি, এটাতে ঢুকেন, ঢুকে এখানে কন্ট্রোল এফ দেন। কন্ট্রোল এফ দিয়ে দেখেন এই ব্যক্তি কতবার একটা ওয়ার্ড ইউজ করছে। লেখেন ক্যাম্পেইন, ওয়ার্ডটা লেখেন ক্যাম্পেইন। অ্যাড লিখলে আবার বিভিন্ন শব্দের সাথে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, স্ক্রল করেন, নিচের দিকে যান। এগুলো না, ওগুলো হিসাব হবে না, ডান পাশের গুলো হিসাব হবে না, আমি শুধু গিগের ডিসক্রিপশনের কথা বলছি। স্ক্রল করে নিচের দিকে যান, এখানে কোনো জায়গায় ক্যাম্পেইন ওয়ার্ডটা উনি এখানে ব্যবহারই করে নাই। আচ্ছা, এই জায়গায় নাই।
ওনারা যেটা করেছেন ওই টাইটেলে ব্যবহার করছেন আর হচ্ছে গিগের ওই যে প্যাকেজের ভিতরে বিভিন্ন জায়গায় উনি ক্যাম্পেইন ওয়ার্ডটা ব্যবহার করছেন। ওকে, ট্রাফিক ওয়ার্ডটা দেখেন তো, ট্রাফিক ওয়ার্ডটা কবে ব্যবহার করছে? ট্রাফিক শব্দটা দেখার জন্য একবার ব্যবহার করছে। দেখেন তো লিড জেনারেশন শব্দটা কতবার ব্যবহার করছে বা লিড শব্দটা কতবার ব্যবহার করছে? মোটামুটি 7 বার। দেখছেন ব্যাপারটা বুঝতে পেরেছেন? চেঞ্জেস ব্যাপারটা 7 বার ইউজ করলে এখানে মিনিমাম 2 বার বা 3 বার আছে। আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে যে কোনো সোশ্যাল মিডিয়ার মানে গিগ বানানোর ক্ষেত্রে যদি আপনি অ্যাডভার্টাইজ করেন, অ্যাডভার্টাইজ মানুষ কেন করে? আমার ট্রাফিক বাড়ানোর জন্য, ক্লিক বাড়ানোর জন্য এবং কনভার্সন রেট বাড়ানোর জন্য। এটাই তোমার বেসিক্যালি এইম, যে আমি ক্লিক বাড়াবো, ট্রাফিক বাড়াবো এবং কনভার্সন রেট বাড়াবো। তো এই জিনিসটা যখন আমি সামহাউ এনশিওর করতে পারবো তখনই কিন্তু কি হবে, বেসিক্যালি আমি অনেক ভালো একটা রেসপন্স গেইন করতে পারবো। ঠিক আছে, তো আপনাদের যে কাজটা করতে হবে প্রত্যেককে, এই জায়গাটা আমাদের অনেক বেশি ফোকাস থাকতে হবে। ঠিক আছে, এই জায়গাটায় আমার অনেক বেশি ফোকাস থাকতে হবে যে আমি যখন কোন ওয়ার্ডটা লিখবো, কোনটার ক্ষেত্রে কোনটা যাবে, এটা রিলেভেন্ট ভাবে লিখতে হবে। কেউ মিক্স আপ করে হচ্ছে গিগ বানাবেন না। যেমন কারো কারো গিগ পড়লে আসলে বোঝা যায় না উনি আসলে কোন সার্ভিসটা স্পেসিফিক ভাবে দিচ্ছে। ঠিক আছে, এই কাজগুলো করা যাবে না। আমাদের এই জায়গাটাতে অনেক বেশি কনসিয়াস হয়ে কাজ করতে হবে। আচ্ছা, এছাড়া আচ্ছা আপনার একটু ইয়েতে জানতো, আপনার ওভারভিউতে জানতো আপনার, বা আপনার ইয়েটা দেখি, আমি আপনার প্রোফাইলটা দেখতে যাচ্ছি, এটা না, অন্যদেরটা না, আপনারটা দেখি। ওই ফিল্টারটা বন্ধ করে দেন। আচ্ছা, এটা বন্ধ হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, এখান থেকে আমি দেখতে পাচ্ছি আপনি একটা গিগ বানাইছেন দেখা যাচ্ছে। মানে একটা গিগ কেন আপনার এখানে, আর কই? স্যার একটা নিয়ে ফার্স্টে কাজ করছিলাম তো এরপর আর করা হয়নি। না, এটা তো হবে না। আমরা এতদিন ধরে আমরা কাজ করছি, আপনি একটা গিগ পাবলিশ করছেন, দেখি এটার ভিতরে ঢুকেন। আপনি দ্রুত গিগ পাবলিশ করবেন, আপনার অনেকগুলো কাজ আপনি অলরেডি শিখে ফেলছেন, তো এখন এটা নিয়ে বসে থাকার আর কিছু নাই। স্ক্রল করেন দেখি। একটু স্ক্রল করেন। আচ্ছা, আপনি যে এফিকিউ গুলোতে জানতে দেখি, এফিকিউ গুলোর কি অবস্থা? আচ্ছা, আপনি যেটা করেন আপনার হচ্ছে এখান থেকে আরো গিগ যে কটা রেডি করছেন, আপনার ফেসবুকের জন্য একটা বানানো আছে দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনার আরো কি লাগবে তাহলে সেই ক্ষেত্রে? আপনি ফেসবুক অ্যাডস এর জন্য একটা বানায় নেন। ঠিক আছে, ফেসবুকের কারণে এটা পেজ বানানোর জন্য দেখা যাচ্ছে, পেজের জন্য করা। সো ফেসবুকের একটা অ্যাড এর জন্য একটা আরেকটা গিগ বানায় নেন। পিন্টারেস্টের জন্য করেন, যেহেতু আপনি কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করবেন। কন্টেন্ট রাইটিং এটা করতে পারেন, মানে কি কি নিয়ে আপনার গিগ থাকতে পারে প্রবাবল, আপনার মানে অ্যাজ পার ইউর পারফরমেন্স ক্লাসের ভিত্তিতে আমি ওটা নিয়ে বলছি। আপনি পিন্টারেস্ট নিয়ে একটা গিগ বানাবেন। ঠিক আছে, পিন্টারেস্টের জন্য একটা গিগ থাকবে আপনার। তারপর হচ্ছে আপনার ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন জন্য একটা করবেন। আর হচ্ছে কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট ডিজাইন এটা নিয়ে করতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন কন্টেন্ট রাইটিং ছাড়াও শুধুমাত্র ক্যানভা দিয়ে। আমরা কিন্তু ক্যানভার কিছু গিগ কিন্তু দেখেছিলাম। আপনি ওই যে ওই স্ক্রল করে উপরের দিকে ওঠেন, যেহেতু আপনি ডিজাইন করেন বা মোটামুটি চেষ্টা করেন, উপরের দিকে যান, গিয়ে ওখানে সার্চ করেন, ব্যাকে যান, ব্যাকে যান, উপরে গিয়ে সার্চ করেন, সার্চ করে লেখেন ক্যানভা, সার্চ করেন। ওকে, সার্চ করে দেখেন এখানে মোটামুটি অনেক রকমের ইয়ে আছে। ঠিক আছে, এখানে অনেক রকমের কাজ আছে। তো আপনার কাছে যেই ধরনের কাজগুলো বেটার মনে হয় আপনি এখান থেকে পিক করতে পারেন। ঠিক আছে, এটা আঙ্গিকে বা এই ধরনের একটা কাজ আপনি এখান থেকে করতে পারেন। ক্যানভার দিয়ে আপনি মনে করেন যে কোনো প্রকার ডিজাইন করার যে কাজগুলো, সোশ্যাল মিডিয়া ডিজাইন, অথবা পিন্টারেস্টের ক্ষেত্রে আপনি এটা ফোকাস করতে পারেন, শুধুমাত্র পিন্টারেস্টে পিন ডিজাইন করে দেবেন, এটাও হতে পারে। ঠিক আছে, তো আপনার এই টাইপের বা এই রেলেভেন্ট কাজগুলো করলে আপনি ভালো করতে পারবেন। এছাড়া রাইটিং নিয়ে অনেক রকমের কাজ আছে, আপনি যদি রাইটিং নিয়ে কাজ করতে চান এটা এডিশনাল আপনার জন্য। একটু উপরের দিকে উঠেন, এখানে আপনার দেখেন যে রাইটিং এন্ড ট্রান্সলেশন সেকশনটাতে ঢুকেন। এটা ঢুকেন না, মাউসটা রাখেন, রাইটিং এন্ড ট্রান্সলেশন মাউসটা খালি রাখেন, দেখেন এখানে কত কিছু আছে। আর্টিকেল এন্ড ব্লগ পোস্ট, ট্রান্সলেশন, প্রুফ রিডিং, এডিটিং। ঠিক আছে, তারপর দেখেন এখানে বিভিন্ন রকম ক্রিয়েটিভ রাইটিং, তারপর হচ্ছে আপনার স্পিচ রাইটিং। আমরা কিন্তু বলেছিলাম যে অনেক সময় এমনও, ওই ডাটা এন্ট্রির একটা ক্লাসে আমরা এই আলোচনাটা করেছি, যে অনেক সময় এমনও থাকে যে বিভিন্ন ডেটা থাকে অডিও ফাইলে। হয়তো ক্লায়েন্ট আপনাকে একটা অডিও ফাইল দিল, অডিও ফাইলটা 1 ঘন্টার, হয়তো কোনো একটা ব্যক্তির সাক্ষাৎ। আপনার হচ্ছে সেটা শুনে শুনে কি করতে হবে, খালি লিখতে হবে, শুনে শুনে সেটা ইংলিশে লিখতে হবে, এই যা বলবে তা লিখতে হবে। এই এই রেকর্ডিং ফাইলটা নিয়ে অনেকে কাজ করে। আবার কেউ কেউ আছে এমন করে, আপনাকে হয়তো এটা মনে করেন একটা ওয়েবসাইটের, কারো একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কন্টেন্ট লিখতে হবে, সেটা একটা কাজ। আবার কেউ কেউ প্রোডাক্ট ডিসক্রিপশনে কাজ করে, যে বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অনেক প্রোডাক্ট থাকে, তো এই প্রোডাক্টের ডিসক্রিপশন গুলো কিন্তু খুব ক্যাচি হইতে হয়। ঠিক আছে, যাদের বেসিক মনে করেন কিওয়ার্ড মানে রিসার্চ বা এগুলোর নলেজ থাকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারা কিন্তু এই প্রোডাক্ট মনে করেন ডিসক্রিপশন, ওয়েবসাইট কন্টেন্ট, একদম ডান পাশে রো গুলো দেখেন, ওগুলো নিয়ে কথা বলছি। ঠিক আছে, এগুলো নিয়ে অনেকে কাজ করে থাকে। ওকে, তো আমি মনে করি হচ্ছে আপনারা যদি এগুলো নিয়ে ফোকাস করেন, যাদের রাইটিং খুব ভালো বা যারা মোটামুটি ভালো ইংলিশ লিখতে পারেন, আমি বলবো তারা এগুলো নিয়েও কাজ করতে পারেন। এখান থেকে আপনার কি রয়েছে, ভালো একটা
ক্যারিয়ার রয়েছে, ঠিক আছে? তো এগুলো দেখতে পারেন, এগুলোর গিগ গুলো কেমন বাড়িতে বসে দেখবেন এবং ওখান থেকে একটা আইডিয়া নিয়ে ওই অনুযায়ী কাজ করবেন। আবার অনেকে অ্যাড এর কপি লেখে, এই যে অ্যাড কপিতে ক্লিক করেন, ওই যে নিচে দেখেন বাম পাশে বামে এই যে অ্যাড কপি নিউ, হ্যাঁ এটা ক্লিক করেন। অ্যাড এর মধ্যে অনেক সময় কপি যায় দেখবেন বিভিন্ন রকমের, স্ক্রল করেন, ঠিক আছে? আই উইল রাইট, দেখেন ক্যাপটিভেটিং ফেসবুক অ্যাড কপি দ্যাট সেলস। বিভিন্ন রকমের অনেকে কি করে, বিভিন্ন রকমের অ্যাড এর জন্য অনেক সময় আমাদের বিভিন্ন রকমের পাওয়ারফুল কপি দরকার হয়, ঠিক আছে? অ্যাড এর স্লোগান, কপি, ঠিক আছে? আমরা দেখি না অনেক সময় অনেক লেখা থাকে বিজ্ঞাপন একদম পুরো হাইপ তুলে তুলে বা অনেক সময় ভাইরাল হয়ে যায় রীতিমতন। তো ওই ধরনের ভাইরাল তুলা বা ঝড় তুলা অ্যাড কপি লেখার জন্য মার্কেট প্লেস থেকে অনেকে হায়ার করা হয়, ঠিক আছে? তো এটা ক্লিক করেন, আই উইল রাইট আ ক্যাপটিভেটিং, এটা ক্লিক করেন, ফেসবুকের অ্যাড কপি নিয়ে উনি কাজ করে দেখেন। যেহেতু আপনি রাইটিং নিয়ে এখানে একটা $10 বিনিময়ে 1 ইউনিক ফেসবুক অ্যাড কপি উনি ডেভেলপ করে দেন, ঠিক আছে? তারপর দেখেন স্ট্যান্ডার্ডে চলে যান, ঠিক আছে? উনি দুইটা হচ্ছে অ্যাড কপি তৈরি করে দেন এবং দুইটা টার্গেটিং সাজেশনস উনি ডেভেলপ করে দেন। সো এই যে দেখেন ডিফারেন্ট কাজ রয়েছে মার্কেট প্লেসে, এত ভ্যারিয়েশনের কাজ আছে। আপনি যেটা নিয়ে মনে করেন ইন্টারেস্ট ফিল করেন, যেটা আপনি রাইটিং নিয়ে কাজ করতে চান, তাই আমি আপনাকে এগুলো রেলেভেন্ট গুলো দেখাচ্ছি। প্রিমিয়ামে ক্লিক করেন, দেখেন তিনটা ফেসবুকে অ্যাড কপি ভ্যারিয়েশন করে দিবেন, তিনটা টার্গেটিং সাজেশন দিবেন এবং হচ্ছে ল্যান্ডিং পেজ ইভ্যালুয়েশন করে দিবেন। অর্থাৎ যে ল্যান্ডিং পেজে আপনার লেখাটা থাকে, মানে করেন কথার কথা ফেসবুকে এটা অ্যাড কপি লিখে দিলেন, তো ফেসবুকে যেটা মানুষ দেয়, তো নর্মালি কি হয়, ওইটা তো ওখানে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্কও থাকে, তাই না? মানুষ তো ওই ছবিটা দেখার পরে লিঙ্কে ক্লিক করে দেন, সাইটে যাবে। তো বেসিক্যালি ক্লিক করার পরে কোথায় যাবে, কোন জায়গায় যাবে, সেই ল্যান্ডিং পেজটা নিয়েও সে কি করে দিবে, অ্যানালিসিস করে দেবে। তো আমি বলবো যে আপনাদের এই যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং কাজ। যারা রাইটিং নিয়ে কাজ করেন, যাদের মানে কন্টেন্ট রাইটিং স্কিলটা খুব ভালো, বা যাদের ইংলিশ স্কিলটা ভালো, গ্রামাটিক্যাল কোনো ভুল হয় না, ঠিক আছে, বানানের ভুল করেন না, এই টাইপের যারা আছেন তারা এগুলো নিয়ে ফোকাস করতে পারেন, ঠিক আছে? লামিয়া কি বুঝতে পেরেছেন এই জিনিসগুলো? জি স্যার। জি, আচ্ছা, ওকে ফাইন। তো আমি আপনার প্রোফাইলটা দেখে দিলাম। ওকে, তারিখেরটা আমি গতকালকে দেখেছি। সো আপনারা লাগবে না, আপনি যেভাবে ইনস্ট্রাকশনটা দিয়েছিলাম ওইভাবে কাজ করবেন, অসুবিধা নেই। সো আপনি বেসিক্যালি হচ্ছে এটা কি ক্যানভার জন্য বানাচ্ছেন নাকি? জি স্যার। ওকে, ওকে ফাইন, স্ক্রল করেন। স্যার ফন্টগুলো একটু বড়। না, ফন্ট পরে আপনি, এটা তো ছোট হয়ে আছে, অসুবিধা নেই, ওটা আপনি পরে ঠিক করে নিন, দেখি তারপরে। আমি দেখতে পাচ্ছি, অসুবিধা নাই। আচ্ছা, এটা সাইজটা কিন্তু একটু বড় লাগতেছে আমার কাছে, মানে এটা নির্দিষ্ট ক্যারেক্টার পার হয়ে যেতে পারে। তো আপনি যেটা করবেন, একটু ওয়ার্ড গুলাকে একটু কমায় বাড়ায় নিবেন। যদি দেখেন এমন কোনো ওয়ার্ড থাকে যে ওয়ার্ডটা রিপিটেড হয়েছে, ঠিক আছে, ওই ওয়ার্ডটা একটু কমিয়ে নিবেন। যদি এগুলো সব এটা যায় তাহলে অসুবিধা নেই। ওকে, স্যার এখানে পুরো প্যাকেজটা যেটা লিখবো ওই জিনিসটা মানে এখানে করছে আর কি, আর আচ্ছা বাকিটা গিগের মধ্যেই করে আচ্ছা নিব। আচ্ছা আচ্ছা ওইটা আপনি ওই যে বিভিন্ন যারা ক্যানভা নিয়ে গিগ বানাইছে ওদেরটা দেখে নিন, কে কে কেমন দিচ্ছে, আপনি কতগুলো দিবেন আপনার থেকে ডিপেন্ড করে। চারটা, প্রথমে চারটা, তারপর 7টা, তারপর 9টা, এই জিনিসটা ঠিক আছে? ওকে, হ্যাঁ এইভাবেও হতে পারে, এক একজন এক একটা কম্বিনেশন করে দেয় আর কি। সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে কম্বিনেশন করবেন। এখানে যেহেতু দেখেন একটা ব্যাপার খেয়াল করেন, একটু স্ক্রল করেন, আপনি এখানে মানে $5 চারটা দিবেন, $10 কেমন 7টা হয়? দাম বাড়লে তোমার আপনার হচ্ছে কোয়ান্টিটি বাড়ায় দিতে হয় না? মানে এখানে যদি 4টা হয় তাহলে মিনিমাম এখানে আপনার মানে 8টা হওয়া উচিত। এজন্য যেটা করবেন সেটা হচ্ছে 4, 8 না করে $5 5টা, $10 10টা এভাবে করে দিয়ে দেন। ঠিক আছে? আর একটা কাজ করেন, ওই যে লাস্টে যে প্রিমিয়াম প্যাকেজ ওই প্যাকেজটাতে চেঞ্জ আনবেন। লাস্টের প্যাকেজটাতে। এটাই যেটা করবেন, এটাকে $30 করবেন। $30 বা মনে করেন $40 করে ইমেজ বানায় দিবেন, হয়তো মনে করেন 50টা। কথার কথা। এগুলি হচ্ছে বড় একটা প্যাকেজ রেখে দিবেন। কারণ অনেকের এমন থাকতে পারে, মনে রাখবেন ক্লায়েন্টদের অনেক রকমের ইউজ করার একটা ক্যাপাসিটি থাকে। কেউ আছে আপনাকে হয়তো ছোট একটা প্যাকেজ দিয়ে সে হয়তো আপনাকে অ্যানালাইসিস করবে যে আপনি এত কাজ পারেন কিনা, এটা একটা ব্যাপার। আর কেউ হয়তো এমন থাকতে পারে যে আপনাকে হয়তো দেখলো, আপনার ডিজাইন দেখছে ভালো লাগছে, এখন কি করবে, এখন বড় প্যাকেজ নিবে আপনার কাছ থেকে, পুরো মান্থলি প্যাকেজ মনে করেন। মান্থলি মনে করেন ওনার কথার কথা ইমেজ লাগবে হয়তো 30-40টার মতন। ঠিক আছে? এই ধরনের একটা বড় প্যাকেজ বানায় রাখবেন এখান থেকে। সো এই জন্য যেটা করতে পারেন, একটা $30 বা $40 একটা প্যাকেজ বানাবেন, লাস্টের যেটা একদম প্রিমিয়াম $30 করতে পারেন, সেখানে হয়তো 30 বিনিময়ে 50টা ইমেজ বানাই দিলেন, বড় প্যাকেজ দিলেন। ঠিক আছে? এভাবে করলে ভালো হয়। ওকে, আচ্ছা, ওকে ফাইন। সো আপনি এগুলো একটু ডেভেলপ করে নিন। আর এছাড়া আপনার অন্যান্য আরো অন্যান্য গিগের কথাগুলো যেটি বলেন। স্যার আরেকটা আমি হচ্ছে পিন্টারেস্ট করব আর লিড জেনারেশন, এই দুইটা করব। আচ্ছা, এগুলো কি কোনো ড্রাফট আছে, করেছেন? স্যার আচ্ছা, তাহলে আপনি এগুলো হচ্ছে তাহলে, আচ্ছা এগুলো তাহলে এর মধ্যে একটু প্রিপেয়ার করে নিন। ওকে, দিয়ে মেক বিল সেটআপ, তো বিলটা দিলে কি বেশি বেটার হবে? আমার টাইটেলটা একটু দেখাতে হচ্ছে না। এখানে আপনি আই উইল যেটা করতে পারেন যে আপনি আই উইল ডিজাইন, অথবা নরমালি যেটা করে আপনার এখানে অনেক বড় হয়ে গেছে, এত বড় হবে না, মানে মেক অবলিক দিয়েছেন সেটা ঠিক আছে, এভাবে লিখতে পারেন যে আই উইল ডিজাইন
ঠিক আছে? প্রফেশনাল এন্ড অ্যামেজিং সোশ্যাল মিডিয়া আপনার হচ্ছে কি ক্রিয়েটিভস বা পোস্ট শেষ, এতটুকু, আর কিছু দরকার নেই। সোশ্যাল মিডিয়া আপনি বিভিন্ন রকম ইমেজ ডেভেলপ করেন বা বানান। ওকে? আর আপনার যদি মনে হয় যে আপনি মনে করেন লাইক অনেক র‍্যান্ডম বিষয় নিয়ে কাজ করেন, আপনি মানে যা পান তাই করেন। এরকম ডিজাইন একটা ব্যাপার আছে যে মানে ক্যানভা দিয়ে এনিথিং, আই ক্যান ডু এনিথিং বাই ক্যানভা। এরকমও কিন্তু অনেকের টাইটেল আছে দেখবেন। ঠিক আছে? যদি আপনার হ্যাঁ, যেগুলো মনে করেন অলরেডি হচ্ছে এই টাইপের আছে, আপনার যদি মনে হয় এই টাইপের ইউজ করেন, সো আপনি লিখতে পারেন যে আই ক্যান ইউ নো আই উইল বি আপনার হচ্ছে এন্ড আপনার আই উইল প্রোভাইড, ঠিক আছে? আপনার হচ্ছে অল টাইপস অফ ক্যানভা সলিউশনস, এটা হতে পারে ডিজাইন সলিউশনস, ডিজাইনার এরকম কিছু দিব। এই ধরনের করতে পারেন। এটা এখন তো আমি আপনার কোনো গবেষণা ছাড়া দেখতেছি, আমি তো ফাইবালিটিক্স বা ওগুলো ইউজ করে দেখতেছি না এই মুহূর্তে। তো আপনি ওগুলা দিয়ে টেকনিক খাটায় দেখেন এবং মিনিমাম মনে রাখবেন, আমরা বারবার এই জিনিসটা বলে দিচ্ছি আপনাদের ক্লাসে যে ক্যানভা নিয়ে মনে করেন যতজন আপনার যে গিগ বানাইছে প্রথম 3 মনে করেন 1 থেকে 3 নাম্বার পেজ পর্যন্ত, এতে প্রত্যেকের মনে করেন টাইটেলটা কপি করে একটা স্প্রেডশিটে বসায় দিবেন। ঠিক আছে? স্প্রেডশিটে বসানোর পর যেটা করবেন, ওখান থেকে দেবেন কোন ওয়ার্ডটা আনকমন, সেই ওয়ার্ডটা মনে করেন কি করবেন, কালার করবেন। ঠিক আছে? যে ওয়ার্ডটা সবচেয়ে আনকমন সেটাকে একটা কালার করবেন। এভাবে করতে হবে, না হলে হবে না। মানে আপনারা এই কাজটা অনেকে করতে চায় না, এটাতে অনেক লেন্দি, অনেকের কাছে মনে হয় এটা অনেক কষ্ট। অনেকগুলো টাইটেল একসাথে করে তারপর ডেসক্রিপশন একসাথে করতে আপনি কি ওইভাবে করেছেন যে এক্সেল শীটের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডকে একটা করে ঘরের মধ্যে রেখেছেন? না, ওইভাবে করিনি। এভাবে করতে হবে, নাহলে খুঁজে পাবেন না, ফিল্টার করে খুঁজে পাবেন না। তাহলে তখন আপনি মনে করেন নিজে ফিল্টার দিয়ে খুঁজে বের করতে পারবেন যে কোন টাইটেলের মধ্যে কোন ওয়ার্ডটা কতবার ইউজ হয়েছে। ঠিক আছে? সো আপনি কিন্তু বুঝতে পারবেন, তখন ওইখান থেকে আপনি একটা ওয়ার্ড পিক করে নিতে পারবেন বা ওইটার কোনো একটা সিনোনিম পিক করে নিতে পারবেন রিলেভেন্ট। ঠিক আছে? এভাবে বের করতে হয়, না হলে আপনি এভাবে ডিপলি অ্যানালাইসিস না করলে আপনি এক্সাক্ট রেজাল্টটা পাবেন না। ওকে? আচ্ছা আচ্ছা, রফিকুলেরটা দেখতেছি আমি, স্ক্রল করেন। সেই পিকগুলো একটু দেখেন। এগুলো তো আপলোড করে ফেলছেন, এগুলো নিয়ে আর কি দেখবো আপাতত। আচ্ছা দেখি, স্ক্রল করে নিচের দিকে যান। এই দেখেন 1 2 3 নাম্বার লাইনে দেখেন, এই যে এটা ভুল করছেন, ফেসবুক থেকে ফেসবুক হয়ে গেছে, দেখছেন? পাইছেন ভুলটা? না স্যার, আমি দেখতে পাচ্ছি। এই যে ইউ উইল গেট এর পরে টেমপ্লেট, সিম্পল লোগো, সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই যে কমার পরে কোনো স্পেস নাই। এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট শব্দটা দেখতে পাচ্ছেন, ইউ উইল গেট এর পরে 3 নাম্বার পয়েন্ট, এই যে ইউ উইল গেট আপনার, আর এটা আপনারই গিগ ভাই, আপনি একটু দেখেন। এই যে বাম পাশে বাম পাশে। হ্যাঁ, ইউর 100% স্যাটিসফ্যাকশন, 100%। এটা নিচে দেখেন ইউ উইল গেট, তারপর টেমপ্লেট, তার নিচে লোগো, তার নিচের লাইন, হ্যাঁ নিচের লাইনটা লোগো, তার নিচের লাইনটা দেখেন ফেসবুক বানাটা দেখেন কি করছেন। হবে? এটা অনেক বড় ভুল। আপনি এই যে গিগটা এডিট করলে শেষ, আর লাভ নেই। মানে আমরা যদি গিগটা ডিলিট করি আবার যদি করি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না, তবে লেখাটা একটু হালকা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে? এই কাজগুলো করলে হবে না। এই যে মনে করেন আমি তো জাস্ট মানে এক চোখের এক দেখায় মনে করেন একটা স্পেলিং মিস্টেক বের করে ফেললাম, খুঁজতে গেলেও তো আরো পাওয়া যেতে পারে। তো এই যে আমরা যে ভুলগুলো করি, তারপর দেখেন আপনি লিখছেন, দেখেন এই ফেসবুক, আচ্ছা বুঝলাম, ইনস্টাগ্রাম, এর মাঝখানের ইয়ে কোথায়, স্পেস কোথায়, মানে এগুলো কেন তো কনজাস্টেড করে কেন লিখছেন? এই যে মনে করেন ফেসবুক একটা ওয়ার্ড লিখছেন, এটার পর একটা স্পেস দিবেন, তারপর ইনস্টাগ্রাম শব্দটা লিখবেন, তারপর একটা কমা দিয়ে একটা স্পেস দিবেন, তারপর টুইটার লিখবেন, একদম চাপায় লিখে ফেলছেন। এটা করলে কিন্তু হবে না। ঠিক আছে? তো আপনার এই গিগটাতে অসুবিধা আছে। এগুলাকে ঠিকঠাক করে নতুন করে পাবলিশ করবেন। আর এই গিগ থেকে কোনো কাজ পাইছেন নাকি? না স্যার পাই না এখন। ও, কাজ না পাইলে সমস্যা নেই, তাহলে আপনি বাদ দিতে পারেন। দেখি এফিকিউ তে কি লিখছেন। এফিকিউতে এফিকিউ দেখান। আই উইল গিভ ইউ ফার্স্টলি ডেলিভারি, এটা কি? এটা তো হইলো না কথা। ফার্স্ট ডেলিভারি হবে। হ্যাঁ, ফার্স্ট ডেলিভারি হবে। তাহলে এই সমস্ত ভুল কেন? তা আপনি জানেন না কি ভুল করছেন। আচ্ছা, তারপর দেখি ডু ইউ হ্যাভ এনি ক্যানভা অ্যাকাউন্টে কি লিখছেন। অনেক স্পেলিং মিস্টেক, বিভিন্ন জায়গায় কমা দাঁড়ি কমার অনেক পাংচুয়েশনের ভুল আছে। আচ্ছা, আপনি যেটা করেন সেটা হচ্ছে এখানে আরো কিছু এফিকিউ আপনাকে অ্যাড করতে হবে। যেমন আপনি এটা জানতে চাইছেন, এই জিনিসটা তো জানতে যেতে হবে যে ক্লায়েন্ট বেসিক্যালি আপনাকে কোন জিনিসটা প্রোভাইড করবে, আপনি এটা ডিজাইন করবেন। ঠিক আছে? আপনাকে তো অ্যাটলিস্ট মনে করেন তার বেসিক ইনফরমেশন দেওয়া লাগবে, কোম্পানিটা কি নিয়ে, আইডিয়া কি, এগুলো তো এফিকিউর মধ্যে যাবে, তাই না? তো এগুলো তো আপনাকে এনে বলতে হবে। শুনুন, একটা জিনিস বলি, আমরা র্যান্ডমলি কাজ না করে আমরা যে কোনো একটা জিনিস নিয়ে ফোকাস করি, ওইটা নিয়ে কাজ করি, ওইটার থেকে মনে করেন আমরা আর্নিং বের করে নিয়ে আসি।
আপনি মনে করেন যে একটু ওইটা দেখলাম আরেকটু এটা দেখলাম, বিভিন্ন যে জায়গায় যদি আপনি ফোকাস করেন, র্যান্ডমলি ফোকাস করলে কখনোই আপনি মনে করেন যে সাকসেসটা মানে বের করে আনাটা কঠিন হয়ে যায়। ঠিক আছে, ফোকাসটা এক জায়গায় রাখবেন, একটা নিয়ে কাজ করেন, ওটা নিয়ে সামনে আগায় যান, দেখবেন কাজ আমি চিন্তা করছি পিন্টারেস্ট আর ক্যানভা নিয়ে কাজ করবো প্রথমে। পিন্টারেস্ট ক্যানভা নিয়ে কাজ করবেন, তাহলে পিন্টারেস্টে ইয়ে কই আপনার গিগ কই? স্যার, আমি কালকে পিন্টারেস্টে সবগুলো দেখছি স্যার, এখন আজকে তৈরি করবো এরকম চিন্তা ভাবনা আজকে করছি। আজকে এটা ক্লাসে বসবেন, ক্লাসে এটা মানে অ্যাটলিস্ট গিগ ডেসক্রিপশনটা আমাকে লিখে দেখাবেন, ঠিক আছে? বাকিটা বাসায় করবেন, ওকে স্যার। আজকে মধ্যে করে দেখাবেন আমাকে, ঠিক আছে? অ্যাটলিস্ট আপনার কাজের তাহলে কতটুকু মানে কিছু দূর আগে আগে গেল আপনার। জি, স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, আমি রিমির ওয়ার্ডটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনার ইয়েতে চলে যান, আপনার গিগ গুলো দেখি কয়টা পাবলিশ করছেন। স্যার দুইটা করছিলাম, একটাতে ওই একটা ইমেজে একটা স্পেলিং ভুল আসছিল, পরে আপনি ডিলিট করে দিতে বলেছিলেন, ওটা আচ্ছা, ডিলিট এটা করে এটা দিন। অনেক আগের কথা তাহলে। এখন এটা আছে, আর পিন্টারেস্ট নিয়ে একটা বানাচ্ছি গিগ, আচ্ছা, আপনার ফেসবুক নিয়ে গিগ কোথায়? ওটা স্যার ডিলিট করে দিয়েছিলাম, ইমেজে একটা স্পেলিং না, ভুল ওইটা ছিল। ডিলিট করেছেন, ঠিক আছে, যেমন একজনের এই যে একটু আগে ভুল পাইছে, উনি বানান ভুল করছে, তো ওটা ওটা উনি ডিলিট করে আবার নতুন করে রিক্রিয়েট করবে। তো আপনি যখন ডিলিট করেছেন আপনাকে তো তার সঙ্গে সঙ্গে নতুন একটা বানানো উচিত ছিল না? জি, স্যার। আপনি মনে করেন অ্যাটলিস্ট এটা তো থাকা উচিত ছিল, আপনি ফেসবুক রিলেটেড, যেহেতু আপনি ফেসবুকে আপনার ইয়েও আছে, পেজও আছে, ওটা নিয়ে আপনি রেগুলার কাজও করেন, তো আপনার ফেসবুক রিলেটেড তো একটা আপনার গিগ থাকা উচিত, এটা তো ম্যান্ডেটরি, তাই না? আপনি যেটা করেন সেটা হচ্ছে এখনই মনে করেন যে এই যে ক্লাসে বসে আজকে হচ্ছে মিনিমাম যে কোনো একটা বিষয় নিয়ে, সেটা যেটাই হোক, যে কোনো একটা বিষয় নিয়ে আপনাকে গিগ বানাবেন। পিন্টারেস্ট নিয়ে করেছেন, বাট আমি আপনার এখানে ফেসবুকের গিগ দেখতে চাই আপনার এখানে পিন্টারেস্টের পাশাপাশি, ঠিক আছে? আর এরকম মিক্সড আপ গিগ করেন না যে একটার মধ্যে লিঙ্কডইন, অনেকে মিক্সড আপ অনেকে গিগ বানায় যে একটার ভিতরে লিঙ্কডইনের সার্ভিসও দেয়, পিন্টারেস্টের সার্ভিসও দেয়, ঠিক আছে? লিঙ্কডইন এক জিনিস, পিন্টারেস্ট আরেক জিনিস, এই দুইটা সার্ভিস একটার ভিতরে ঢুকবে না, তাই না? স্যার এটা শুধু পিন্টারেস্ট নিয়ে করা। না না, এটার কথা বলছি না, মানে কোনো ওই আচ্ছা, মিক্সড আপ সার্ভিস দিবেন না। একটা প্রথম যেটা করেছিলাম ওটা মিক্স ছিল, যে লিঙ্কডইন, টুইটার আর না না, ইনস্টাগ্রাম। এভাবে এভাবে করবেন না, এরকম মিক্সড আপ দরকার নেই, একদম আচ্ছা, স্পেসিফিক থাকবে, টু দি পয়েন্ট থাকবে, ঠিক আছে? যে আমি এটা নিয়ে কাজ করবো মিস এটা নিয়ে কাজ করবো, এটা একটা ফোকাস, কারণ আপনার 7টা গিগ বানানোর সুযোগ আছে, আমি কেন একটার ভিতরে চাপাচাপি করে বানাবো, তাই না? এখানে আপনার অনেক গিগ বানানোর সুযোগ আছে। তো আপনি স্যার, যেটা, আমি পিন্টারেস্ট নিয়ে একটু কথা বলবো। জি বলেন। স্যার, পিন্টারেস্টটা যদি আমি এরকম করি, আমি বলছি যে আমি আহ, আই একটা নতুন আইডি ক্রিয়েট করে দিব, লোগো দিব এবং তারপর আপনি 5টা বা 4টা আমি পিন ক্রিয়েট করে দেবো, এরকম যদি বলি। হুম, তারপর জি বলেন, তারপর আপনার কথাটা অর্ধেকে আসছে, বাকিটা আসে নাই, আবার একটু বলবেন। চাচ্ছি যে আমার একটা গিগ, হ্যাঁ জি স্যার, আমি বলতেছি যে আমি একটা গিগ ক্রিয়েট করবো, গিগের ভিতরে বলতে দিব এবং পিন দিব, পিন সেম কাজ এরকম যদি করি, মানে আমি অ্যাড ম্যানেজারটা বাদে ছাড়া আমি যদি বাকিগুলো একটা গিগ করি, কোনো প্রবলেম হবে? মানে না, কোনো প্রবলেম হবে না, এরকম টাইপেরও গিগ আছে। আপনি আপনি পিন্টারেস্টে গিগ নিয়ে অ্যানালিসিস করছেন, মানে ওই যে খুঁজে খুঁজে? স্যার করছি, আমি হ্যাঁ, তাহলে তাহলে অতটা এটা করি প্রিপেয়ার নাই করেন, আজকে তাহলে এটা এটা নিয়ে। তাহলে এটা প্রিপেয়ার করেন, ওইটা দেখে প্রিপেয়ার করে নেন, করে একটা ড্রাফট বানায় দেখেন। এভাবে বললে হবে না, এখন ওই যে স্যার এরকম করি ওরকম করি এটা বললে হবে না, করে দেখাতে হবে ড্রাফট বানায়, ঠিক আছে? সবাই ড্রাফট বানায় বানায় দেখাচ্ছে, ওকে? তো আপনার যদি প্রথম আইডিয়া থাকে সেটা হইতে পারে, আপনি যদি আমাকে দেখান করে করে, আজকে তো ক্লাসে আছি, সমস্যা নেই, যে কোনো একটা টাইমে দেখবো, ঠিক আছে? তো আপনার যেটা করেন সেটা হচ্ছে আপনার ওইটা যেটা প্ল্যানিংটা মাথায় আছে এটাকে এক্সিকিউট করেন। আপনার দাম বা টাকা পয়সা ওগুলো কিছু লেখার দরকার নেই, শুধু আপনার এই যে গিগের ডিসক্রিপশনটা লিখেন, বাকিটা আমরা পরে আমরা মডিফাই করে নিব, ওকে? আচ্ছা, আর রিমি যেটা করেন সেটা হচ্ছে আপনার হচ্ছে পিন্টারেস্টের জন্য যেটা আছে এটাকে আপনি প্রপারলি ডেভেলপ করেন, ঠিক আছে? করে এটাকে আপনি হচ্ছে আলাদা করে রাখেন, এটা প্রাইসিং টাইসিং সেট করেন। আর এছাড়া আমি মিনিমাম আপনার একটা ফেসবুকের আছে একটা গিগ ডিসক্রিপশন দেখতে পাই, অন্য কিছু লেখার দরকার নেই, শুধু ফেসবুকের একটা গিগ ডিসক্রিপশন আপনার এনশিওর করতে হবে আজকে, ঠিক আছে? কারণ আপনি ফেসবুক নিয়ে কাজ করেন, তো আমার কাছে মনে হয় যে কেন আমি এটা নিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন করবো না, বা কেন আমি এটা নিয়ে অ্যাড ম্যানেজারে কাজ করবো না, আমার তো ওই জায়গায় আমার মনে করেন একটা গিগ থাকা মানে খুবই ম্যান্ডেটরি, ঠিক আছে? এইটা থাকা উচিত অ্যাটলিস্ট, ওকে? আর এছাড়া আপনার মনে করেন আরো যদি কোনো প্ল্যান থাকে যে আমি আরো অন্যান্য বিষয় নিয়ে কাজ করবো, যেমন একজন ক্যানভা নিয়ে বানাচ্ছে দেখলাম, তার আগে দেখলাম একজন কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করার প্ল্যান করেছে, আবার তার আগে আরেকজন দেখলাম আলামিন সম্ভবত মানে লিড জেনারেশনের একটা ইয়ে বানাইছে, গিগ বানাইছে,
ঠিক আছে? তো এরকম আপনার যদি কোনো এরকম প্ল্যান থাকে আপনি চাইলে এক্সিকিউট করতে পারেন। স্যার লিড জেনারেশনের ক্লাস আমি ফুলে ছিলাম না, একটা জিনিস জানতে চাচ্ছি স্যার, লিড জেনারেশন যে আমরা ইমেল যে পারমিটর দিয়ে ওনাকে বের করে দিব, হুম। আমরা যতগুলা বের করব সবগুলো কি ওনাকে দিব, নাকি আমরা যেগুলোতে জাস্ট কানেকশন পাবো ওগুলাই দিব? যেগুলা কারেক্ট ওগুলা দিবেন। আমরা এটার সলিউশনও দিয়েছিলাম ক্লাসে, যে আপনি মনে করেন 50টা লিড বাইর করতে হবে, তো আপনি কি করবেন, মিনিমাম 55 বা 60টা লিড বের করে রাখবেন, 10টা এক্সট্রা বার বাইর করে রাখবেন। কেন? কোনো কারণে দেখা গেল যে আপনি ইমেলগুলো জমা দিলেন ওনাকে, উনি বললো যে এই 2টা ইমেল বা 3টা ইমেল কাজ করতেছে না, বা এই 2টা ইমেল বা 3টা ইমেল ইনকারেক্ট। তখন আপনাকে ব্যাকআপ দেওয়ার জন্য ইনস্ট্যান্ট কিছু ইমেল আপনার কাছে হাতে থাকতে হবে দেওয়ার জন্য, কারণ আপনি তো এটার জন্য আবার নতুন করে আবার বসবেন না, তাই না? ব্যাকআপ রেখে দিবেন, যদি প্রয়োজন হয় তাহলে তো দিবেন, নাইলে শুধু নাই। যেগুলো আমরা মানে ভেরিফাইড হয়, মানে হুম, হুম। ছবি থাকে বা বিভিন্ন অনেক ক্রাইটেরিয়া আছে, শুধু ছবি থাকে না, অনেক ক্রাইটেরিয়া আছে, ক্লাসে বলেছি, জানেন হয়তো। মানে জি। চেঞ্জ বিভিন্ন আবার কি বলে অ্যাপস দিয়েও তো দেখা যায়, চেক করা যায়। হ্যাঁ, অনেকভাবে দেখা হ্যাঁ যায়, জি। ঠিক আছে, যেগুলা দেখবেন যে আপনি মোটামুটি শিওর, যে আপনি অনেকভাবে অ্যাঙ্গেল থেকে দেখছেন এগুলা শিওর, এগুলাই হবে, এর বাইরে আর সুযোগ নাই, ঠিক আছে, ওগুলা মাস্ট দিয়ে দিবেন, কারণ আপনি শিওর পেয়ে গেছেন। আর যেগুলো নিয়ে আপনার কনফিউশন থাকবে, কনফিউজিং জিনিসগুলো ওনার সাথে না শেয়ার করাই বেটার, কারণ ওনার যদি ইমেল বাউন্স করে তখন কিন্তু এটার দায়িত্ব কিন্তু তখন আপনার থাকবে। ঠিক আছে, কারণ আপনি মনে করেন যদি কোনো ক্লায়েন্টকে 100টা ইমেল মনে করেন ওনাকে দেওয়ার প্রতিশ্রুতি দেন বা প্রমিস করেন, সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 110 মানে 10টা 5 থেকে 10টা এক্সট্রা ইমেল বের করে রেখে দিতে হয়, এটা নিয়ম। কারণ আপনার হাতে কিছু রাখতে হয়, যাতে করে আপনি 100টা ইমেল দেওয়ার পরে ক্লায়েন্ট যদি মানে আপনি তো রিভিশন দেওয়ার সুযোগ রাখবেন একবার বা দুইবার, ক্লায়েন্ট যদি বলে যে না এই ইমেলটা কাজ করতেছে না বা এই ইমেলটাতে অসুবিধা আছে, ঠিক আছে, আমার এই ইমেলটা রিপ্লেস করে দিতে হবে, ইমেলটা কাজ করে না, তখন কিন্তু আপনাকে ব্যাকআপ দিতে হবে সেই ক্ষেত্রে। নরমালি এটা হয় না, কারণ আপনার কাজের অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে, আপনার কাজের অ্যাকুরেসি যদি খুব ভালো হয় সাধারণত এই প্রবলেম গুলো হয় না। ঠিক আছে, তো আপনি যেটা করবেন, একটা ইমেলকে যত রকমের মানে পসিবল হয় ওই রকম ওয়েতে ভেরিফাই করে দেন হচ্ছে ক্লায়েন্টকে কনফার্ম করবেন। আপনি লিড জেনারেশনের ক্লাসগুলো হচ্ছে বারবার দেখেন, স্যার 5 থেকে 10 বার দেখেন, আই গেস অসুবিধা হবে না। জি বলেন। স্যার এই যে 10টা ইমেল এক্সট্রা রাখবো, এটা কি একজনের কি 10টা ইমেল থাকবে, একজনের তো এতগুলো ইমেল থাকবে না, মানে কি অন্য মানুষের আরো extra? এটা একটা অনুমান করে বলেছি, আপনারা এই জিনিসটা কেন বুঝেন না, অ্যাজাম্পশনটা কেন বুঝেন না, এটা বুঝতে হবে। যে আপনি মনে করেন কথার কথা, আমি তো একটা এক্সাম্পল দিয়েছি, এখন আপনি মনে করেন কথার কথা 100টা ইমেল বের করছেন, ঠিক আছে, এখন আপনি 100টা ইমেল বের করছেন, দুই একটা ইমেল অনেক সময় এমন হয় যে আপনার হচ্ছে একটু অসুবিধা থাকে, অনেক সময় ডোমেনের প্রবলেম বা বিভিন্ন অনেক রকম কাহিনী থাকে, আমরা এগুলো ক্লাসে বলেছি। এই জন্য আপনার কিছু ইমেল দুই একটা এক্সট্রা বা 3-4টা এক্সট্রা আপনি বের করে রেখে দিবেন, সেটা ডিপেন্ড করে আপনার উপর, আপনার কনফিডেন্সের উপর। যেমন আমি কখনোই এক্সট্রা ইমেল বের করি না, আমার প্রয়োজন হয় না, আমি যে কটা বের করি ওইটাই আমার সলিড, বিকজ হচ্ছে আমি জানি যে এগুলোই হচ্ছে ভেরিফাইড। ঠিক আছে, এখন যারা আপনারা বিগিনার লেভেলে কাজ করবেন আপনার কিছু ইমেল এক্সট্রা বের করে রেখে দিতে হয়। ঠিক আছে, এমন একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, 100টা ইমেল বাইর করে দিতে হবে তাকে, তাহলে আপনি আরো 5টা ইমেল এক্সট্রা বের করে রেখে দিবেন সেখানে, যাতে করে কোনো কারণে ওই 100টা ইমেলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা দিয়ে ব্যাকআপ দিয়ে দিবেন, শেষ। সিম্পল কথা, এই জিনিসটা না বোঝার কিছু নাই। ওকে, কারণ আপনি যখন কাজটা একবার ডেলিভার করে দিচ্ছেন, ঠিক আছে, এখন আপনাকে যদি ক্লায়েন্ট যদি ক্লেম করে বসে যে আমার এই 5টা ইমেলটা আপনি ভুল দিচ্ছেন বা ইমেল গুলো হচ্ছে কোনো কাজ করতেছে না বা সমস্যা, তখন আপনি এটার কি উত্তর দিবেন? আপনার এটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে না সেজন্য? এই জন্য এই ব্যাকআপ প্ল্যানের কথা বলতেছি। এখন আপনার স্ট্র্যাটেজিক জিনিসগুলো যদি না বুঝেন তাহলে তার কিছু করার নেই, ক্লাসে এগুলো আমরা কয়েকবার বলেছি। ঠিক আছে, কয়েকবার এই জিনিসগুলো বলেছি যে আপনার কাছে এগুলো কিছু ব্যাকআপ প্ল্যান থাকতে হবে সব কাজের জন্য, যাতে করে আপনি ক্লায়েন্টকে ইনস্ট্যান্ট সার্ভিস দিতে পারেন। মনে রাখবেন, শুধু কাজ পারলে হবে না, আপনাকে কাজটা ক্লায়েন্টকে মানে প্রপারলি বুঝাই দেওয়াটাও গুরুত্বপূর্ণ, হ্যান্ড ওভার করাটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওই হ্যান্ড ওভার করার সময় যাতে কোনো প্রকারের কোনো ক্লায়েন্টের সাথে মনোমালিন্য না হয়ে যায়। ঠিক আছে, কোনো প্রকারের কোনো মত পার্থক্য যাতে না হয়, আপনি যেটা দিয়েছেন উনি যাতে সেটা স্বাচ্ছন্দ্যে নিতে পারে। ওনার যদি কোনো ক্লেম থাকে আপনাকে বলবো, যেমন ডিজাইনের ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে একটা ডিজাইন জমা দিচ্ছেন, ঠিক আছে, এখন মনে করেন কোনো কারণে ক্লায়েন্টের সেটা ভালো নাও লাগতে পারে, উনি একটা ক্লেম করে বসতে পারে, তখন ওনাকে কি সলিউশন দিবেন? ওনাকে সেটা আবার রিকভার করে ঠিক করে আবার দিতে হবে না? এটি নিয়ম। ওকে, আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনাদের যে ক্লাসগুলো যেগুলো রয়েছে, আমি আবারও বলবো যে ক্লাস যেহেতু করেন না এই জন্য এই সমস্ত প্রশ্ন আসতেছে কয়েকজনের। ক্লাসগুলো বারবার করবেন, ওই ক্লাসগুলোকে মনে করেন যে করে রিমি আপনি কি প্র্যাকটিস করেছেন এই জিনিসগুলা বাড়িতে বসে, টুলগুলো প্রত্যেকটা যতগুলা ক্লাসে দেখিয়েছি? জি স্যার, স্যার আমি সময় পেলে করি। স্যার আমি কিওয়ার্ডস নিয়ে আরেকটা কথা জানতে চাই, যেমন আমি কি স্যার বলেন? যখন আমার গিগটা করছিলাম, হুম, তো আমি লিঙ্কডইন ফলোয়ার্স দিয়ে সার্চ করলাম। কোথায় তো সার্চ করেছেন? লিঙ্কডইন ফাইবারে? ফাইবারে, হ্যাঁ, জি স্যার, ওকে। ফাইবারে, তারপরে তো তখন ওখানে লিঙ্কডইন ফলোয়ার্স লিখে যখন সার্চ করলাম মাত্র 20টা গিগ আসছে স্যার। হুম, হুম, ওকে। তো তো তখন আমি ভাবলাম যে ওইটা আমি রাখি যে আমার কিওয়ার্ডে। তারপরে আমি স্যার একটা কাজ করেছি, আমি
আমার যে ছবিগুলা মানে হুম গিগের জন্য যে ছবি রেডি করেছিলাম ওগুলো আমি এসইও করেছিলাম হুম ওকে 2টা ছবি। তো ওখানেও আমি ইউজ করলাম যে লিঙ্কডইন ফলোয়ার্স আর অর্গানিক লিঙ্কডইন ফলোয়ার্স। তো ওকে লিঙ্কডইন ফলোয়ার্স লিখে যখন দিলাম মাত্র 20টা পেলাম। তো হুম তাহলে আমি মানে যে ওয়ার্ডটাতে বা যে কিওয়ার্ডটাতে কম পাই ওটা কি আমার জন্য বেশি ভালো হবে ইউজ করা? এটা ডিপেন্ড করে আপনি ফাইভলিটিক্সে চেক করে দেখছেন এই জিনিসগুলো। স্যার ফাইভলিটিক্স এ করছি কিন্তু ওটা তো মানে বেশি যখন গভীরে তো আর যাওয়া যায় না বলে যে প্রিমিয়াম লাগবে। হ্যাঁ তাহলে ওটা এই যে আপনার যে প্রশ্ন এই যে একটা অবস্টেকল পেয়েছেন এটা ফাইভলিটিক্স এর প্রিমিয়াম ভার্সনই সম্ভব এটার উত্তর পাওয়া। ঠিক আছে, এই ধরনের প্রবলেম হলে তখন প্রিমিয়াম দিয়ে চেক করতে হবে, ইন ডিপে গিয়ে দেখা যে এটা আসলে কতটুকু মানে রেলেভেন্ট হতে পারে বা কতটুকু ভালো পারফর্ম করতে পারে। ঠিক আছে, কারণ সবগুলো ফ্রি অ্যাকাউন্টের তো একটা লিমিটেশনস থাকে তাই না, লিমিটেশনস আছে, সো আপনাকে ওটা আপনাকে আপডেট করে নিতে হবে। এটা সলিউশনটা টুল দিতে পারবে, এটা সলিউশন আমি দিতে পারবো না। এখন ঠিক স্যার আছে, আমি এখন লিঙ্কডইন ফলোয়ার্স দিয়ে সার্চ দিলে আমার গিগটা তো চলে আসে। মানে হুম ওটা কি আমি এসইও করছিলাম ওই জন্য নাকি যে এটা যেটা আমি হতে পারে আপনার ওই কিওয়ার্ড, এটা অনেকগুলো রিজন হতে পারে। এখন আমি তো আর ওভাবে ডিটেল ইন ডেপথে দেখি নাই, যেটা ওভারভিউ থেকে বলতে পারি যে এটা এমন হতে পারে অনেকটা যে আপনার ওই ওয়ার্ডটা হয়তো ওই পার্টিকুলার টাইমের সময় হয়তো নিশ ছিল, হয়তো কম মানুষ ইউজ করেছে এই শব্দটা, হয়তো কম মানুষ ব্যবহার করেছে। কারণ লিঙ্কডইনে বেসিক্যালি মানুষ প্রমোশন শব্দটা বেশি ব্যবহার করে, যেহেতু কোম্পানি নিয়ে কাজ করা হয় সেখানে বেসিক্যালি মানুষ প্রমোশন শব্দটা বেশি ব্যবহার করে ফলোয়ার আছে। ফলোয়ার শব্দটা আবার বেশি ব্যবহৃত অর্গানিক হয় বলতে হচ্ছে, চাই। জি, ফলোয়ার শব্দটা বেশি ব্যবহৃত হয় আপনার ইনস্টাগ্রামের ক্ষেত্রে। ঠিক আছে, এই শব্দটা মানে ফলোয়ার বাড়ানো, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো, এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি ওইটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, না এই যে গিগ নিয়ে যখন আরো ইন ডেপথে গিয়ে গবেষণা করবেন তখন এগুলোর অনেক উত্তর খুঁজে পাবেন। ঠিক আছে, At least আমরা মানে কি আচ্ছা এটা একটু ওকে। তো আপনার বেসিক্যালি ওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি এখানে, এটা কি নিয়ে, পিন্টারেস্ট নিয়ে করেছেন। পিন্টারেস্ট অ্যাকাউন্ট করবেন, লোগো করবেন, পিন করবেন, এন্ড এনিথিং লেখার দরকার নেই। ঠিক আছে, আপনি হচ্ছে এটা এভাবে করতে পারেন যে আই উইল বি ইউর, আপনার হচ্ছে কি বলে এটাকে, আই উইল বি ইউর পিন্টারেস্ট এক্সপার্ট অথবা পিন্টারেস্ট মার্কেটার, এটা লিখে আপনি স্টার্ট করতে পারেন। ওকে, আর অথবা এভাবে স্পেসিফাই করতে পারেন যে আপনার হচ্ছে আই উইল মেক আ পিন্টারেস্ট অ্যাকাউন্ট, না আই উইল ক্রিয়েট। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অ্যাকাউন্ট মেক করে না, আই উইল ক্রিয়েট পিন্টারেস্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপর আপনি লিখতে পারেন যে এন্ড পিন্টারেস্ট পিনস, এটা লিখে নেবেন। লোগোটা হচ্ছে আপনার ডিসক্রিপশনের ভিতরে থাকবে, না হলে টাইটেলটা মিলে না। ওকে, এটা একটা ব্যাপার। আচ্ছা আমি এখানে দেখি, স্ক্রল করেন। আচ্ছা একটু স্ক্রল করেন দেখি নিচের দিকে। ওকে, আপনি এফিকিউ বা আরো যেগুলো আছে ওগুলো মোটামুটি লিখে নিন, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা স্যার আমি ওকে। তো আপনি একটু স্ক্রিনটা একটু ফুল করেন, ফুল স্ক্রিন করেন। এটা কি ছিল বেসিক্যালি? স্যার এটা লোগো ডিজাইন লোগো ডিজাইন কি জন্য করেছিলেন? ওকে মানে দেখাচ্ছি। আচ্ছা এটা কি কোনো ইয়ে ছিল আপনার, ওই যে কন্টেস্টেড কাজ ছিল নাকি? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, দেখি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওকে বুঝতে পেরেছি। দেখি আপনার ইয়েটা, এটা কোনো স্যাম্পল ছবি আছে বা কোনো স্যাম্পল দিছে ওনারা? না এন্ট্রিজ না, নিচের দিকে না স্ক্রল করেন। স্যার দেননি। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আহ ওকে, আপনি তাহলে এবার আপনার ইমেজটা দেখি, ইমেজটা যান, একটু ফুল স্ক্রিন করেন। আপনি ট্রাই দিতে পারেন, এটা অসুবিধা নেই। দেখি ওরা ওরা ওখানে এন্ট্রিজ গুলো দেখি, অন্যরা কি করেছেন। ও একজনই দিছে, এটা কয়দিন সাবমিশন, কয়দিন? ও এটা তো মনে হয় নতুন, মনে হয় সম্ভবত জি মাত্র স্যার দিয়েছে, এমন কিছু হবে আই গেস। ওকে, অলরেডি একজন দিয়েছে দেখা যায়, আপনি দিতে পারেন, এটা ট্রাই করে দেখতে পারেন। আমার কথা হচ্ছে হলে হবে, না না হলে নাই, বাট আমার কথা হচ্ছে চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা দিয়ে ট্রাই করতে পারেন। এখানে চাইলে আরো, এটা কি আরেকটা বানিয়েছেন? হুম অনেকগুলো বানিয়েছি। দেখি তারপর। আমার কাছে মানে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা আমার কেন জানি মনে হচ্ছে উনি প্রথমটাই মনে করেন যে উনি হয়তো দেখে মানে চয়েস করতে পারে, অথবা সেকেন্ডটা নিয়ে কাজ করতে পারে। সেকেন্ডটা খুব রিলেভেন্ট মানে ওনার বর্ণনা সাপেক্ষে। তো এখানে আসলে ডিজাইন তো, সো ওনাদের নিজেদের চয়েসের একটা ব্যাপার আছে। আমি তো ভালো মন্দ বললে হবে না, ওনাদের চয়েস করতে হবে বেসিক্যালি। ঠিক আছে, তো জি ওনাদের স্যার। চয়েস অনুযায়ী মূলত হচ্ছে এটা সিলেক্ট হতে পারে। আচ্ছা, এটা অফ করে দেন।
মানে এটা স্ক্রিনটা অফ করেন। আচ্ছা, এছাড়া কি আর কিছু লিখেছেন ফাইবারের না জন্য না কোনো গিগ বা কিছু? আচ্ছা, অসুবিধা নাই, আপনি ওগুলো তাহলে তো জানেন কিভাবে করতে হবে, বলে দিয়েছি অলরেডি। আচ্ছা অ্যানালাইসিস করে করছি তাই আচ্ছা জন্য আচ্ছা বলছি। ওকে, তো দেখি কমপ্লিট। আচ্ছা, এই যে আপনার টাইটেলটা দেখছেন কত বড় হয়ে গেছে? এই কাজটা আমরা করবো না কেউ, ঠিক আছে? এত বড় টাইটেল দেখেন, আই উইল কমপ্লিট ইউর পিন্টারেস্ট অ্যাকাউন্ট উইথ অ্যাট্রাকটিভ পিনস এন্ড বোর্ডস। এই টাইটেলটা দিলে যেটা হবে, এটা কিন্তু পুরাটা শো করবে না। যখন মানুষ হচ্ছে যে ক্লায়েন্ট যখন আপনার কাজগুলো যখন খুঁজে আপনাদেরকে দেওয়ার জন্য, ওই সময় এই টাইপের ইয়েতে টাইটেলটা দেখা যাবে মিনিমাম অ্যাট্রাকটিভ পর্যন্ত মনে হয় শো করবে, আই গেস। বাকিটা ডট ডটের ভিতরে ঢুকে যাবে। তো আপনি এখানে এইটা যেটা করতে পারেন, আই উইল ক্রিয়েট, আপনার হচ্ছে কি হতে পারে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? পিন্টারেস্ট অ্যাকাউন্ট না বলে আপনি বলতে পারেন যে আই উইল, এটা কি হতে পারে, লাইক I will customize, ঠিক আছে? I will build your Pinterest account with attractive pins and boards or something. বা একটু মনে করেন এখানে কিছু হয়তো অ্যাট্রাকটিভ না বলে আপনি এভাবে বলতে পারেন। দেখছি কমপ্লিটের মধ্যে মানে কম আছে, আর বিল সেট আপ অপটিমাইজ এগুলো তো অনেক বেশি। আমি বুঝতে পেরেছি, না ঠিক আছে, ওইটা ঠিক আছে, বাট আপনি এটাকে একটু ট্রিমিং করার চেষ্টা করেন, দেখেন কোনভাবে করা যায়। ওকে, আচ্ছা আমরা একটু বাকি জিনিসগুলো একটু দেখি, একটু স্ক্রল করেন। এটাই করতে পারছি এই জিনিসটাই। পিন রিপিন, পিন ডিজাইন হবে, নয়তো মানুষ বুঝবে না পিন বলতে কি বুঝিয়েছেন। পিন ডিজাইন, পিন পোস্ট করা কিন্তু একটা কাজ, ঠিক আছে? সো পিন পোস্ট করা অনেকে যে অ্যাকাউন্ট মেইনটেইনের কাজ করে পিন্টারেস্টে, ঠিক আছে? পিন করা, রিপিন করা, ঠিক আছে? রিপিন অন বোর্ডস, তাহলে তো স্পেসিফাই হচ্ছে না। ওকে, BOARD বোর্ডস, BOA, হ্যাঁ বোর্ডস, ঠিক আছে? আচ্ছা, স্যার আমরা যদি মানে কখনো কোনো হেল্পের জন্য আপনার কাছে করি, মানে কাজ চলাকালীন অবস্থায় কোনো একটা কাজ পাই, ওটা কি পাবো? অবশ্যই আপনারা হচ্ছে হেল্পটা কোন ক্ষেত্রে পাবেন আমরা যদি একটু বলি। হেল্পটা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে পাওয়া যাবে। মনে করেন আপনি একটা ক্লায়েন্ট, এটা আমি গতকালকেও বলেছিলাম, আপনি মনে হয় শেষের দিকে হয়তো মানে খেয়াল করেন নাই। গতকালকেও বলেছি যে আপনি মনে করেন ফর এক্সাম্পল আপনি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছেন, ঠিক আছে? মার্কেট প্লেসে একটা কাজ পেয়েছেন। এখন কাজটা পাওয়ার পরে আপনি হয়তো কোনো অসুবিধা ফেস করতেছেন বা কোনো সমস্যা ফেস করতেছেন। এখন ওই মোমেন্টে আপনি মনে করেন কাজটা কিভাবে করবেন, আপনার একটু আইডিয়া প্রয়োজন। মানে ব্যাপারটা আবার এমন না যে ওই যে আপনি ওই প্রজেক্ট আমাকে শেয়ার করে বলেন স্যার বুঝি না, পরে জিজ্ঞেস করে শুনলাম যে আপনি ইংলিশটা বুঝতেছেন না, এই টাইপের না। প্রবলেমটা হবে এমন যে কাজটা আসলে আর কত বেটার ওয়েতে করা যায়। যেমন আপনি একটা ক্যাম্পেইন, মনে করেন একটা কি ধরনের ফেসবুকে একটা ক্যাম্পেইনের কাজ পাইছেন, ক্যাম্পেইন করতেছেন। তো ক্যাম্পেইনটা করার পরে আপনি ক্যাম্পেইনটা চলাকালীন অবস্থাটা স্ন্যাপশট পাঠাবেন, পাঠিয়ে বলবেন যে স্যার এটা কি আসলে রাইট ওয়েতে আছে, অথবা আপনি টার্গেটিং করতেছেন, ওটা স্ন্যাপশট পাঠিয়ে আমাকে বলতে পারেন যে স্যার এটা কি আমি ঠিক মতন করতে পেরেছি নাকি আমার আরো কিছু ভ্যালু এড করা দরকার। এই হেল্পের একটা ধরন আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক্যালি হেল্প। কারণ আপনি ক্লায়েন্ট ওয়ার্ক যখন করবেন তখন এই ধরনের কিছু সমস্যা রেইজ হয়, আপনার হয়তো একটা কনফিউশন থাকতে পারে বা এটা, বাট এইটা হচ্ছে আবার আস্ক করাটা যেমন আমি একটা ক্লাস করিয়েছি, ওটা অলরেডি হচ্ছে, এটা নিয়ে একটা আলোচনা আছে, 4 ঘন্টার ভিডিও আছে, তো ওইটা নিয়ে তো আর নতুন করে আর কিছু বলার থাকবে না, তাই না? ওইটা আপনি ওখান থেকে রিকভার করেন। বাট আমি হচ্ছে আপনাদেরকে সার্ভিস মানে সাপোর্টটা এই জায়গা থেকে সবচেয়ে বেশি দিব, সেটা হলো যে আপনাদের মার্কেট প্লেসে কোনো কাজ পেতে গিয়ে আপনি আটকায় গেছেন, বা স্পেশালি কোনো একটা কাজ হয়তো করতেছেন, ঠিক আছে? ক্লায়েন্ট পেয়েছেন, করতেছেন, বাট সেখান থেকে হচ্ছে কাজটা ঠিক মতন হচ্ছে আপনি প্রপারলি হয়তো মানে ফিনিশিং টাচটা দিবেন, বাট তার আগে আরো কিছু ভ্যালু এড করা দরকার, হয়তো আপনার ক্যাপাসিটির বাইরে, সেটা হয়তো আপনি সেটা জানেন না। কারণ কাজ করতে গেলে নতুন নতুন প্রবলেম ক্রিয়েট হয়। ওই জিনিসগুলো নিয়ে মূলত হচ্ছে আমি বেসিক্যালি দেখি। যেমন আপনাদের প্রিভিয়াস ব্যাচে যারা আছেন, ঠিক আছে, তারা কিন্তু বেসিক্যালি এভাবেই হেল্প নেন। ওনারা হচ্ছে ওনাদের এই প্রবলেমটা শেয়ার করে কিভাবে, যেমন একটা কাজ পেয়েছে, ওই কাজ পাইলে যেটা করে একটা স্ন্যাপশট আমার সাথে শেয়ার করে দেয় যে স্যার আমি একটা কাজ পেয়েছি। এটা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতো যে আপনি একটা কাজ পেয়েছেন। ওকে, এটা একটা ব্যাপার। এরপরে সেটা হচ্ছে কাজটা করার পরে উনি যদি হচ্ছে ওনার কোনো প্রবলেম থাকে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি শেয়ার করে যে স্যার আমি কাজটা করেছি, কাজটা অলরেডি সাবমিটও করেছি, বাট আমার এখানে একটা স্পেসিফিক জায়গায় একটা প্রবলেম আছে, মানে আমি সাবমিটটা করতে পারছি না এই কারণে, আমার এটা একটু মনে করেন সর্ট আউট করা দরকার। যদি ওই দিন টাইম ওই সময় যদি আমি অ্যাভেলেবেল থাকি, ঠিক আছে, ডেফিনেটলি আমি আপনাকে ওইটা হেল্প করবো বা সাপোর্ট দেবো, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। বাট এই ধরনের এটা কেউ করবেন না যেটা আমি অলরেডি ক্লাসে শিখিয়েছি, বহুবার দেখিয়েছি, ঠিক আছে? মানে যেটা অলরেডি আপনি রেকর্ড দেখিয়ে আপনার রিকভার করা সম্ভব, ওইটা নিয়ে হয়তো আপনার কোনো ফর্মাল ক্লাস হতে থাকবে না ওইভাবে, ঠিক আছে? এই হচ্ছে বেসিক্যালি আমাদের বিষয়টা। ওকে, আচ্ছা আমি আপনার গিগটা পুরোপুরি একটু দেখে নিই, স্ক্রল করেন নিচে নিচে আমি স্যার ও আচ্ছা করেন না পুরোটা, আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিটা বাড়িতে করে নিন, ঠিক আছে? এটা একটা থাম্বনেল বানাই নিবেন, মনে রাখবেন থাম্বনেলটা খুব সুন্দর হওয়া দরকার। পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম যদি কেউ এগুলা নিয়ে কাজ করেন, মানে মার্কেট প্লেসে সেটা যে কোনো জায়গায় হোক না কেন, ক্লায়েন্টকে স্যাম্পল ওয়ার্কও যদি দেন, আপনাদের ডিজাইনটা খুব সুন্দর হইতে হবে,
অথবা যদি ফাইবারের যদি মনে করেন কোনো প্রকার কোনো গিগ পাবলিশ করেন, গিগের থাম্বনেলটা খুব সুন্দর হইতে হবে। মানে স্পেশালি যদি কেউ পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন, কারণ এগুলো কেন সুন্দর করতে হয়, বিউটিফিকেশনের রিজনটা হলো এগুলো বেসিক্যালি ক্রিয়েটিভ ভিজুয়াল মার্কেটিং এর জন্য বেসিক্যালি ইউটিলাইজ হয়। ঠিক আছে, ক্রিয়েটিভ ভিজুয়ালস যেগুলোকে বলা হয়। এই জন্য সো আপনি যদি ওনাকে ডিজাইনটা যদি ভালো না করতে পারেন, তাহলে কিন্তু পিন্টারেস্টে আপনি কিন্তু অ্যাকসেপ্টেন্সটা হারাবেন। ঠিক আছে, সো এই জায়গায় থাম্বনেলটা প্রয়োজনে সময় নেবেন। যেহেতু এখন আমাদের ক্লাস আজকে শেষ হয়ে যাবে, তো আমি মনে করি আপনার হাতে অনেক সময় আছে, এই সময়টা নিয়ে আপনি আস্তে ধীরে ডিজাইন করে তখন আপনি গিগটা পাবলিশ করবেন, সময় নিয়ে কাজ করতে পারবেন। ওকে, দরকার হলে থাম্বনেলটা মনে করেন পুরো দিন ধরে আপনি করেন, কোনো অসুবিধা নেই, আপনি একটু একটু করে করেন, চিন্তা করেন, প্ল্যান করেন। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, এখানে আপনার কিছু টেস্ট কাজগুলো দিলে আপনার হচ্ছে কিছু কানেক্ট পাওয়া যায়, মানে কানেক্ট জমা রাখাটা দরকার, নাইলে ওই যে প্রপোজাল করার ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, স্যার নাহলে এটা অনেক কষ্টে স্যার, আলটিমেটলি স্যার অ্যাপ্রুভ করতে পারছি আর কি, অলমোস্ট 4-5 দিন লাগে গেছে। না না, এটা সময় লাগে। আর মনে রাখবেন আপওয়ার্কে একটু সময় লাগে, অন্যান্য জায়গায় যেরকম দ্রুত পাওয়া যায়, ঠিক আছে, আপওয়ার্কে টাইম লাগে। এখানে মানে একদম খুব বেশি প্রফেশনাল, যদি আপনার প্রফেশনাল টাচটা না থাকে, তাহলে আপনি এখানে করতে পারবেন না, মানে আপনি পাবলিশ করানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, আর আমি স্যার প্রপোজাল নিয়ে তো আমি স্যার অলওয়েজ একটু কনফিউজ থাকি। তারপর স্যার আপনার ইয়েগুলো মেনটেন করে পাঠাচ্ছি, যেমন এই একটা লাস্ট কালকে রাতে পাঠাইছিলাম, এটা ছিল আর কি আমার কভার লেটার। ওদের এটা একটা জব ইয়েটাই বিষয়টা আগে দেখেন, আমি কভার লেটারটা পরে দেখি। মানে ও আসলে লিখছে ভার্চুয়াল অ্যাডমিন, আসলে এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেডই কাজ হুম হুম, কিছু। আচ্ছা, এটা আর কি ছিল আমি স্যার। একটু দেখি নি কাজটা আগে, জাস্ট মিনিট। এগুলো এই জিনিসগুলো চাইছে, এগুলো অলমোস্ট আপনি সবগুলাই জানেন, যা দেখতেছি জি। অলমোস্ট, তেমন কিছু মনে করেন আননোন নাই। আচ্ছা, আপনার প্রপোজালটা দেখি। আমি স্যার প্রপোজাল এভাবে পাঠাইছিলাম আর কি। প্রপোজাল দিতে সবসময় একটু কনফিউশনে থাকি, তারপর ট্রাই করতেছি স্যার আচ্ছা বেটার করার। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস ফার্স্ট অফ অল মনে রাখবেন, না আপনি লিখেছেন, ওকে ফাইন। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা এখানে একটা জিনিস বলেছিলাম, আপনি ওই জিনিসটা একটু রিকল করার ট্রাই করেন। প্রপোজাল রাইটিং এর ক্লাসে আমি এখানে বলেছিলাম যে আপনার লাইক কোনো প্রকারের কোনো ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন ছাড়া কোনো কিছু মেনশন করব না আমরা। ঠিক আছে, সেটা কেমন? ফর এক্সাম্পল আপনি একটা মনে করেন, ফর এক্সাম্পল একটা গুগলের একটা ক্লাস মানে কোর্স করছেন, হয়তো গুগল থেকে এটা সার্টিফাইড হয়েছে। ঠিক আছে, তখন আপনি বলবেন যে লাইক হচ্ছে অ্যাজ আ গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, উইথ আপনার হচ্ছে অ্যাডভান্সড আপনার হচ্ছে টেকনোলজি আপনার হচ্ছে নিয়ে আপনি কাজ করেন, বা এই ধরনের কিছু ওই টাইপের যদি কোনো টার্ম থাকে ওগুলি ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি আরেকটা জিনিস নোটিস করেছি, আরো কয়েকজনটা কাজ আমি দেখেছি, এই জন্য আমি বলছি ওভারঅল কেউ এই কাজটা করবেন না। সেটা হচ্ছে আপনার আপনার যে এডুকেশনাল যে একাডেমিক যে ব্যাপারটা, ওইটা যদি কোনোভাবে রেলেভেন্ট হয় আপনার কাজের সাথে, সেটাকে উল্লেখ করবেন। যদি আপনার কাজটা যদি এমন হয় যে আপনি এমন একটা টপিক নিয়ে হয়তো আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেটার সাথে আপনার কাজের মিল নাই, ঠিক আছে, তারপর দরকার নেই সেটা মেনশন করা। আপনি সেটাকে স্কিপ করে আপনার টেকনিক্যাল কোনো নলেজ যদি থাকে বা কোনো সার্টিফিকেশন যদি থাকে, সেগুলোকে উল্লেখ করতে পারেন। ওইটা আপনার হচ্ছে ভ্যালু এডিং হয়, আই ক্যাচি হয়। ঠিক আছে, মানে যেটাকে আমরা একটু বলে জ ড্রপিং। ঠিক আছে, অনেকে থাকে না যে আমরা একদম স্টাক হয়ে যাই, আরে এ তো অনেক সুন্দর একটা জিনিস, এ তো অনেক ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো মানুষের আপনার যারা আপনার এই জিনিসটা পড়বে, রিডার যারা, তাদেরকে স্টাক করে রাখার জন্য বা তাদের হচ্ছে বেসিক্যালি তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য প্রথম লাইনেই যত কারসাজিগুলো প্রথম দিকে করে ফেলবেন। কারণ প্রথম দিয়ে যদি আই ক্যাচি কথা না হয়, কারণ একে তো অনেক লোক আপনার মতন এরকম অনেকেই তাকে এরকম পাঠাইছে, তাই না, প্রজেক্টের জন্য অনেকেই পাঠায়। সো বেসিক্যালি সবারটা তো আর উনি হচ্ছে দেখবেন না। ঠিক আছে, সো এই জিনিসটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি আপনার লেখাটা পুরোটা পড়ি, অনেক বড় লেখা তো, আমি অ্যাট আ গ্ল্যান্স যতটুকু দেখা যায়। আমরা গিগ নির্ভর ছিলাম তো স্যার, এই জন্য প্রপোজালটা তো পরে স্যার আপনার কোর্স থেকে মোটামুটি করা শুরু করতেছি আর কি, ডেভেলপ আচ্ছা করতেছি আর কি স্যার। আচ্ছা আচ্ছা, এটা আরেকটা ব্যাপার আছে, মনে রাখবেন এই যে এই লেখার হ্যাবিটটা, মানে মনে রাখবেন লাইফে না কোনো কিছু ফেলনা যায় না। এই যে লেখার হ্যাবিটটা, এটা আপনাদের কত জায়গায় কাজে লাগবে, আমি কয়েকটা বাস্তব এক্সাম্পল দিই। আপনি মনে করেন হচ্ছে মার্কেট প্লেসেই কিছু কাজ আছে, কিছু মানুষকে প্রপোজাল রাইটিং এর জন্য কিছু ওই যে হায়ার করে দেখবেন। আজ আজকে রাইটিং নিয়ে লামিয়া দেখতে চেয়েছিল, মানে ওনার জন্য সাজেশনে দিয়েছিলাম। তো দেখেছেন হয়তো ওখানে কিন্তু অনেক ক্যাটাগরির মানে কাজ আছে ইয়েতে, ফাইবার এরকম অনেক ক্যাটাগরি কাজ পাবেন। এটা তো গেল আমার মার্কেট প্লেসের বাইরে রিয়েল লাইফে আসি। মনে করেন ফিউচারে আপনি হয়তো কোনো ক্লায়েন্টের সাথে, বা আপনি ফিউচারে কখনো কোনো মনে করেন যে একটা কোম্পানি ফর্ম করলেন বা স্টার্ট আপ দিলেন, হতে পারে না, আপনি স্টার্ট আপ দিয়েছেন, আপনি হয়তো ফরেন ক্লায়েন্টের সাথে কমই কাজ করতে চান, বা এই ধরনের একটা সার্টেন টাইমে, নর্মালি যারা ফ্রিল্যান্সিং করে একটা সার্টেন টাইমে গিয়ে সে কিন্তু এরকম কোম্পানি ফর্ম করার একটা প্ল্যান করে, মানে এটাই হওয়া উচিত আসলে বেসিক্যালি একটা সার্টেন টাইমে গিয়ে। তখন যখন আপনি করবেন, অনেক কোম্পানিতে আপনি মনে করেন বাংলাদেশি ব্যবসাটা কোম্পানি মনে করেন আপনি দাঁড় করাইছেন, যেখানে থেকে আপনি ওয়েবসাইটের সার্ভিস দেন, ওয়েব ডেভেলপমেন্ট করে দেন, এখানে গ্রাফিক ডিজাইন করে দেন, ইমেল মার্কেটিং করে দেন। এখন এই যে একটা বাইরের একটা লোককে কারোর সাথে যখন আপনি যুক্ত হবেন কোনো ক্লায়েন্টকে, তখন তাকে একটা প্রপোজাল পাঠাতে হবে না?
ব্যাপারটা খেয়াল করে দেখেন, এটা কিন্তু আপনার ওই লাইফেও গিয়েও তখন কাজে লাগবে। এই রাইটিং এর অভ্যাসটা, এটা একটা গেল। আরো আসেন, এখানে অনেকে একাডেমিক ভাবে এখনো পড়াশোনার ভিতরে আছেন, তাদের জন্য যদি বলি যে তাদের জন্য কিন্তু প্রপোজাল রাইটিংটা শেখা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ তারা যখন ফিউচারে গিয়ে অনেকে আপনার বিভিন্ন রকম এক্সপেরিয়েন্স নেয়, অনেকে একাডেমিক বিভিন্ন রকমের পেপার লেখে। আবার অনেক সময় এমনও হয় যে অনেকে এমন থাকতে পারেন এখানে, অনেকে বাইরে পড়াশোনা করতে যেতে পারেন। এই যে লেখার যে যদি এই স্কিলটা যদি গেইন করতে পারেন, আপনারা ওই জায়গায় কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে কেন এই লেখার জায়গাটায় ফোকাস করতে বলতেছি, কারণ এটা দিয়ে অনেক কিছু করে। আপনি কিছুই যদি না পারেন, মনে করেন আমি কিছুই পারি না, আপনি এই যদি রাইটিংটা যদি জানেন, এটা দিয়ে আপনি মনে করেন যে ঘরে বসে অনেক টাকা আর্ন করতে পারেন এই রাইটিং স্কিল দিয়ে। যদি আপনার গ্রামারটা খুব ভালো থাকে, সিনটেক্স গুলো খুব ভালো করে লিখতে পারেন, স্পেলিং গুলো যদি খুব ভালো করে আপনি এনশিওর করতে পারেন, এবং অ্যাভারেজ মানে যেটা আপনার বলে একদম সুপার লেভেলের তো এখন আর সম্ভব না, টাইম লাগে, টাইম টু টাইম লিখতে হয়তো হবেন, বাট অ্যাভারেজ লেভেলেও যদি আপনি একজন রাইটিং করতে পারেন, এখান থেকেও আপনার আর্নিং করার সুযোগ আছে। ঠিক আছে, সো আমি এই জন্য অলওয়েজ রাইটিং কে এনকারেজ করি, অলওয়েজ। এবং অনেক দেখবেন এরকম অনেক পাওয়া যায়, এরকম লোকাল মার্কেটেও পাওয়া যায়, ইন্টারন্যাশনাল মার্কেটে পাওয়া যায়, অনেক রাইটিং টাস্ক পাওয়া যায়। কারণ এত ওয়েবসাইট বিল্ড আপ হচ্ছে, এগুলোতে লেখার জন্য তো মানুষ লাগবে। কন্টেন্ট রাইটার তো মনে করেন চাহিদা দিন দিন ডে বাই ডে বাড়তেছে, তাই না? এটাই। আপনার লেখাটা আমি দেখেছি, আমার মোটামুটি ঠিক আছে। মানে এটা যতটুকু চেয়েছে আপনি মোটামুটি লিখেছেন, সো দেখেন, লেটস ট্রাই কি হয়। ঠিক আছে স্যার কিছু আবার ইয়েও চাইছিল, সে ইনস্টাগ্রাম আইডি, আমি ওগুলো বের করে দিছি, প্লাস আমার কিছু কাজের মানে রিলেটেড কাজের স্যাম্পল দিয়ে দিছিলাম স্যার সাথে করে। এখানে একটা ফ্যাক্টর হচ্ছে কি, মানে আপনার আপওয়ার্কে যখন কাজ করতে আসবেন, যেমন ইয়েতে আপনার freelancer.com এ এই মানে ঝামেলাটা নাই। মানে এখানে আপনি প্রপোজাল দিতে পারেন, হতে পারে, কিন্তু এই আপওয়ার্কে এখানে আপনার অবশ্যই কাজের স্যাম্পল দিতে হয়, অনেক কিছু দিতে হয়। মানে ক্লায়েন্টকে খুশি করাটা এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্লায়েন্ট একটা মাইন্ডসেট নিয়ে আসে যে আপওয়ার্কে যারা, তারা হচ্ছে একদম এক্সপার্ট এবং প্রো লেভেলের মানুষজন। ঠিক আছে, এটা তাদের একটা ধারণাই, এবং ওই ধারণাটা নিয়ে মূলত তারা এই মার্কেটে আসে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা নিয়ে করেন না, মোটামুটি দেখি অনেক অ্যাটাচমেন্ট দিয়েছেন। লেটস সি, ইনশাআল্লাহ হয়তো ভালো কোনো নিউজ আসতে পারে। আর আপনার ইনস্টাগ্রামের ওটা কি খবর, যে freelancer.com এ? স্যার উনি কালকে, স্যার আপনাকে তো বলছিলাম না স্যার, নক দিছিল, হুম। আমি কথাবার্তা বলার পর আর কোনো আপডেট জানাইনি, এবং কন্টেস্টটা স্যার ওই এখন পেন্ডিং অবস্থায় আছে আর কি, উইনারও কাউকে দেয়নি। ও, এখনো উইনার ঘোষণা করে নাই ওখানে? রিজেক্ট হয়েছে কয়জনের? রিজেক্ট স্যার মোট 20টার মধ্যে হুম। এন্ট্রি 17টাই, 16টার মধ্যে রিজেক্ট খাইছে, মানে এরা আচ্ছা আউটফল এন্ট্রি দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই এখন অবস্থা। এখন কয়টা, মানে এখন কয়টা আছে, লাস্টিং করতেছে কয়টা আপনি? আমি দিছিলাম তো 2টা এন্ট্রি, প্রথমে একটা আচ্ছা দিছিলাম, পরে সেফের জন্য আরেকটা দিছিলাম আর কি। আচ্ছা দুইটা দিছিলাম, আমার 2টা ছাড়া আর মনে হয় 4টার মতো আছে এন্ট্রি আচ্ছা, ভ্যালিড। লেটস সি, দেখা যাক। এখন এটা তো আসলে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। তো যদি এরকমও যদি হয়, মনে করেন এখান থেকে আপনার হচ্ছে হয়তো যে কোনো একজনকে হয়তো উনি উইনার করে দিবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। ওকে, আচ্ছা, এটাই আপনার সেই প্রজেক্টটা। ওকে ফাইন, ওই যে আপনার লেটার.com ইউজ করে কাজ করতে হয় বিভিন্ন রকমের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি যেটা করেন এই কাজটা, এটা যেহেতু আপনার হচ্ছে ওরা ওই ক্লায়েন্ট আপনার টাইম বাড়াইছে, 4 সপ্তাহ 1 দিন 12 টাইম এক্সটেন্ড করা হয়েছে। তো এই ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, আমরা তাহলে অপেক্ষা করা ছাড়া আসলে আর কিছু করা যাচ্ছে না, যেহেতু উনি এখনো উইনার ঘোষণা করে নাই। ঠিক আছে, তো আপনিও দেখেন একটু, যেটা করবেন যে অলওয়েজ হচ্ছে একটু freelancer.com একটু চোখ রাখেন, যে উনি কি ডিসিশন মেক করে সেটা করবেন, আর পাশাপাশি অন্যান্য কন্টেস্ট গুলো চালায় যাবেন। ওকে, আচ্ছা। আসলে এই পুরোপুরি নতুন একটা সেক্টর জানার ব্যাপারে আসা আর কি এখানে। নতুন আমার একটা ব্যাকগ্রাউন্ডে ছিলাম, একটা ব্যাকগ্রাউন্ডে আসছি, মূলত ফ্রিল্যান্সিং সাইট এবং নিজের পার্সোনাল সাইট ডেভেলপ করার জন্য আর কি। শুধু যে ফ্রিল্যান্সিং করবো তা না, নিজের পার্সোনাল বিজনেস ডেভেলপ করার একটা মাইন্ডসেট নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, যতটুকু আশা করছিলাম ঠিক ততটুকুই পূরণ হয়েছে, আমি বলবো তার চেয়ে আরো বেশি কিছুই পূরণ হয়েছে। কারণ অনেক সময় কনফিউজ ছিলাম যে সরকারি প্রজেক্ট কি বেসিক বা বেসিকের চেয়ে কি আরো লো কিছু পাবো কিনা। আলহামদুলিল্লাহ মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্তই পাইছি, যতটুকু আশা করছিলাম। আশা করছি এই এতটুকু স্কিল নিয়ে আমি এটাকে আরো গ্রো করতে পারবো, কারণ এটা গ্রো করা প্রয়োজন, না হলে আসলে যে মার্কেট প্লেসে বা আমার পার্সোনাল লাইফেও এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো আরো গ্রো করবো, ইনশাল্লাহ মার্কেট প্লেসও আর্ন করার ট্রাই করবো, এবং নিজের যে বিজনেস প্রসপেক্টিভে ওটাও ওখানেও ইউজ করার চেষ্টা করবো। এন্ড মেন্টর স্যারকে এবং অন্যান্যদেরকে কাছে যদি কোনো ভুল হয়ে থাকে, সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আলটিমেটলি আমাদের তো এটা শেষ হচ্ছে, তো সবাই দোয়া করবেন আর কি একজন একজনের জন্য। আর সবচেয়ে বেশি ভালো যে কানেক্ট থাকবো আমরা সবাই, এটা ভালো হবে আর কি আমাদের জন্যই। আসসালামু আলাইকুম। ওকে, এরপরে হচ্ছে চলে আসেন, এরপরে লামিয়া চলে আসেন।
ভাবে কোম্পানি দেওয়ার জন্য। আর এই কোর্সটা অ্যাকচুয়ালি আমি তো যেহেতু আমার ডিপার্টমেন্টের একজন সিনিয়র থেকে শুনছিলাম, তো যার কারণে এখানে অ্যাটেন্ড করা। তো যেটা আশা করছি সেটা পাইছি। আসলে আমি মনে করি আগামীতে আরো ভালো করতে পারবো এগুলোতে। হচ্ছে যদি আমাকে যদি এটাতে রেটিং দিতে বলা হয় তাহলে আমি অবশ্যই 10-এ 9 দেবো। কারণ আসলে যতটুকু আশা করছি ততটুকুই পাইছি। অনেক কিছু শেখার ছিল এখানে, এবং আমার অ্যাকুরেসিটা মানে আমি আগে থেকে অনেক বেশি এটাতে ডেভেলপ করতে পারছি। আর সবাইকে ধন্যবাদ। সবাইকে আমি একেবারে স্যার নতুন হিসেবে এই ডিজিটাল মার্কেটিং এই সেক্টরটাতে এসে অনেক কিছু মানে এই সেক্টরটার সাথে একেবারে নতুন ছিলাম, তো সেই হিসাবে অনেক কিছু অর্জন করতে পারছি। আপনার ইয়াটা অনেক ভালো ছিল, যে আমাদের প্রতি অনেক বেশি যত্নশীল ছিলেন, যে সবকিছু অনেক ভালোভাবে আপনার কাছ থেকে পাইছি। এন্ড এটাকে কাজে লাগাই সামনে আরো বেশি উন্নতি করতে পারবো আশা করি। এটাই আর কি থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার এটা শেয়ার করার জন্য। আমরা নেক্সট মুভ অন টু দ্য নেক্সট পারসন। আচ্ছা আচ্ছা, না না না, আমি তো স্যার আমার সবকিছু নিয়ে আপনার সাথে মানে প্রায় বলেছি। আমার পার্সোনাল যে প্রবলেমগুলো ছিল, আমার স্যার অনেক ইচ্ছা আসলে। হয়তো আমি স্যার আপনাকে মানে ওভাবে আমি যতটুকু পারবো আমার অ্যাকিউরেসি মানে আমার যতটা আমি আমার অ্যাবিলিটি আছে ওভাবে করে স্যার আমি সময় বা আমার কিছু প্রতিবন্ধকতার কারণে পারি নাই মানে আপনাকে দেখাতে। এটার জন্য স্যার আপনার কাছে প্রথমেই সরি। যেহেতু আমাদের প্রজেক্ট ওয়ার্কে মানে আমাদের টাস্কগুলো দিয়েও কিন্তু আপনাকেও মূল্যায়ন করা হবে। তো এক্ষেত্রে কিন্তু স্যার আপনি আপনার 100%-এর চেয়ে বেশি যদি হয় আপনি ওভাবেই দিয়েছেন। কিন্তু আমরা স্যার আসলেই আমরাই স্যার অপারগ। আপনি যতটা দিয়েছেন স্যার আমরা আসলে ওভাবে নিতে পারি নাই। তবে স্যার আমি লেগে থাকবো ইনশাল্লাহ। মানে হয়তো আপনি কোর্স চলাকালীনে হয়তো আপনাকে ওভাবে করে কিছু দেখাতে পারিনি। নিজের উপর ওই কনফিডেন্সটা আছে স্যার, ইনশাল্লাহ মানে একদিন আপনি বলবেন যে ও আমার স্টুডেন্ট ছিল স্যার। এতটুকু স্যার আপনাকে বলতে পারি স্যার। অনেক ইনশাল্লাহ ধন্যবাদ স্যার। ইনশাল্লাহ আপনি লেগে থাকেন। আর আসলে এটা সবার জন্যই, আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই ভালো করা সম্ভব। ওকে, আকিব আপনি একটু যদি কিছু শেয়ার করার থাকলে করতে পারেন। ভাইয়া, তো তারেক ভাইয়া যেটা বলতেছিল আর কি, যে আমরা আসলে বেসিক থেকে এক্সপেকটেশন করে আসলে অনেক বেশি কিছুই পাইছি যেটা আমাদের এক্সপেকটেশন ছিল। তো ধরতে গেলে আমরা আমরা আসলে আপনার থেকে অনেক কিছু শিখতে পারছি, যে একদম অনেক কিছু আমরা বেসিক বেসিক লেভেলের জানার থাকার পরও আমরা অনেক কিছু অ্যাডভান্স লেভেলে শিখতে পারছি। যেমন ধরেন আমরা এসইও ক্ষেত্রে অনেক কিছু বলতে পারি ঠিকই, যে এভাবে আসলে শিখতে পারবো খুঁটিনাটি। এগুলা মানে আনএক্সপেক্টেড ছিল। তো আশা করতেছি, আমি আমার যেটা বেশি ইচ্ছা ছিল যে এই কোর্সের মাধ্যমে আমার মানে ভবিষ্যতে একটা ফিউচার প্ল্যান আছে, যে কি আমি যদি কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে যদি কোনো কাজ করতে পারি তাহলে আমার জন্য সেটা একটু মানে এই কোর্সটা একটু বেশি হেল্পফুল হবে আর কি। তো আমি বেসিক্যালি আমার ইচ্ছা ছিল এটাই। আর প্লাস মানে আর ফ্রিল্যান্সিং এ ওইটা তো অবশ্যই আছেই, যেটা মার্কেট প্লেস থেকে কাজ করে যেটা আর্নিং করা, ওইটা তো আছেই। তো এটা আর কি প্ল্যান ছিল। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে সাকসেসফুল হতে পারি। সবার জন্য একই রকমের থাকলো, এক্সপেকটেশন থাকলো আর কি। তো এই আর কি। সাধুবাদ জানাবো বা ধন্যবাদ জানাবো এরকম একটা প্রোগ্রাম চালু করার জন্য, বাংলাদেশের বেকারত্ব কমানোর জন্য। 50টা ক্লাস স্যার, অনেক হিউজ পরিমাণ ক্লাস। আর আমি আপনার প্রত্যেকটা ক্লাসে আপনি গভীরভাবে বুঝিয়েছেন, এবং প্রত্যেকটা ক্লাসে আলাদাভাবে বুঝিয়েছেন, প্রত্যেকটা পৃথকভাবে। মনে করেন আমি পিন্টারেস্ট যদি নিয়ে কাজ করতে চাই, পিন্টারেস্ট, ফেসবুক হলে ফেসবুক, যে কোনো কিছু হলে যে কোনো ভাবে আমি করতে পারবো। সব আমি যে কোনো একটা নিয়ে কাজ করলে আমার চলবে। আস্তে আস্তে আমার মানে কি একসাথে সবগুলো না ধরলেও চলবে, আস্তে আস্তে অর্জন করতে পারবো এগুলা। আর মনে করেন যে এগুলো সম্বন্ধে আমাদের অনেক আইডিয়া ছিল না, কিন্তু মাশাআল্লাহ এখন মোটামুটি আইডিয়া হয়েছে। যদিও আমি অ্যাবসেন্ট ছিলাম বেশি, তো মনে হচ্ছে যে 10 থেকে 15 দিন বা 1 মাস যদি আমি নিজেকে রিকভার করি বা ভালো আপনার ওই ভিডিওগুলো বারবার দেখে প্র্যাকটিস করি, ইনশাল্লাহ কিছু অর্জন করা যাবে, ভালো কিছু এবং ভালো কিছু করা যাবে। শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি যদি আপনার এটা যদি শেয়ার করতেন, অভিব্যক্তিটা।
জি স্যার, আমি তো কন্টিনিউ করছিলাম, কিন্তু একটা জবে জয়েন করার জন্য আমি লাস্টের কয়েকটা ক্লাস, অনেকগুলো ক্লাসই আর মানে করতে পারলাম না। আমার নিজেরই খুব খারাপ লাগছে, এতদিন ধরে ক্লাস করে লাস্টের 10-12টা ক্লাস আমি মিস করে ফেললাম। এই জন্য, তবে আমার কাছে রেকর্ডিং গুলো যেহেতু আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরে হলেও দেখে, যখনই সময় করতে পারি দেখে রিকভার করার চেষ্টা করব আর কি। আর থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের জন্য আসলে অনেক করেছেন, অনেক ধরে ধরে শিখিয়েছেন, অনেক কিছুই একদম বেসিক লেভেল থেকেই শিখিয়েছেন, অনেক অনেক কিছুই জানতাম না। আমার বাসায় অনেক আমরা অনেকগুলো কাজিন, ওরাও 2-1 জনও এলইডি থেকে করেছে, কিন্তু অনেকেই করেছে যারা আমি যে কাজগুলো করেছি শিখেছি, ওরা অনেকে এগুলো শিখেইনি, মানে ওরা জানেই না, এটা ওদেরকে ট্রেনার শিখায়নি। তো সেই দিক থেকে বলবো আমি অনেক লাকি যে আমি ট্রেনার হিসেবে আপনাকে পেয়েছি, এই জন্য হয়তো এরকম এত দিকের এতগুলো কাজ জানতে পেরেছি, কাজ সম্পর্কে আইডিয়া পেয়েছি। এই জন্য স্যার থ্যাংক ইউ, আর ধন্যবাদ অন্য সবাইকেও। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার, খুব খারাপ লাগছে যে হচ্ছে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, এবং আসলে সত্যি স্যার, আপনার মতন আসলে আমরা ট্রেনার পেয়ে আসলে আমরা ভাগ্যবান। সকলে বলেছে, আমিও সে ওদের সাথে একমত। কারণ আমি আসলে ভাবতাম না যে হলো আমি মানে আমরা এভাবে আপনার কাছে শিক্ষাটা পাবো। আমিও আসলে অনেক মানে কিছুই জানতাম না বলতে গেলে, কিন্তু তারপর আপনার শিক্ষাতে অনেক কিছুই আমি আয়ত্ত করতে পেরেছি। আমার কিছু ব্যস্ততার কারণে আমি হচ্ছে আপনাকে আমি দেখাতে পারিনি ঠিক, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব সামনের দিনে মানে এটা নিয়ে মানে কোনো কিছু করার চেষ্টা করব। এবং মানে আপনার জন্যই স্যার, আপনি যে আমাদের জন্য এত কষ্ট করেছেন, এর জন্যই শুধুমাত্র মানে এটা নিয়ে আমরা কাজ শুরু করব ইনশাল্লাহ। আর আপনাকে স্যার অনেক ধন্যবাদ। সো আপনাদের সবার কথা মোটামুটি আমরা শুনলাম। এখন বেসিক্যালি যেটা আপনাদের প্রয়োজন যে হোয়াট উইল বি দ্য নেক্সট, আসলে নেক্সট আমরা আসলে কি করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে এই যে ফ্লোটা। ঠিক আছে, মনে রাখবেন যে সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে কাউকে শেখানো, হচ্ছে সবচেয়ে কঠিন কাজটা হলো একটা এনভায়রনমেন্ট তৈরি করা এবং একটা মাইন্ডসেট তৈরি করা। ঠিক আছে, যে আমি একটা কিছু করব, ঠিক আছে, বা আমার মধ্যে যে একটা বিষয় রয়েছে, আসলে প্রতিটা মানুষের মধ্যে কিছু হিডেন ট্যালেন্ট থাকে। ওকে, সেটা ডিসকভার করে বের করে এনে তাকে একটা এনভায়রনমেন্ট দিয়ে সেই এনভায়রনমেন্টের ইকোসিস্টেমের সাথে তাকে অ্যাডজাস্ট করানো, এটা অনেক কঠিন একটা কাজ। ঠিক আছে, খুব ডিফিকাল্ট, কারণ এখানে আমরা নানাজন নানা মত, ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর থেকে, ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে আমরা এসেছি। এখানে 2-1 জন বাদে কারোই হচ্ছে মার্কেটিং ব্যাকগ্রাউন্ডও না, কেউই মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকেও আসেন নাই, কমপ্লিটলি ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। ঠিক আছে, সো ওই অ্যাডাপ্টেশনটা আসলে গেইন করানোটা খুব ডিফিকাল্ট প্রথম দিকে ছিল, এবং এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। বাট আমার কাছে মনে হয় আপনারা সেই জায়গাটা বা সেই চ্যালেঞ্জটাকে আসলে নিয়েছেন, এবং আমার কাছে মনে হয় যে এই কারণে হয়তো ওই জায়গা থেকে আমি অনেক বেশি ইজিয়ার ওয়েতে আপনাদের হয়তো আপনাদেরকে কনভিন্স করতে পেরেছি। আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যেই যেটা করতে চায়, আমার কাছে মনে হয় প্রতিটা মানুষের একটা ড্রিম থাকে, একটা লক্ষ্য থাকে। ঠিক আছে, ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটুকু মানে দেওয়া সম্ভব আমার নিজের জায়গা থেকে আমি চেষ্টা করেছি। তো এখানে আসলে যেটা হয় যে আমার কাছে যদি মনে হয় যে আমি স্টিল, আমার কাছে মনে হয় যে আমি আনস্যাটিসফাইড, এই জন্য যে আমার কাছে মনে হয় আরো অনেক কিছু বোধহয় দেওয়ার ছিল, আরো অনেক কিছু বোধহয় বলার ছিল, এবং আরো অনেক, আমার কাছে মনে হয় যে আরো এরকম 50টা ক্লাস নিতে পারতাম, তাহলে হয়তো ভালো লাগতো। কারণ ডিজিটাল মার্কেটিং এত বড় একটা জিনিস, এত বড়, এটা আসলে এত অল্প সময়ের মধ্যে আসলে মনে হয় না যে শেষ করা সম্ভব। তবুও আমি চেষ্টা করেছি যতটুকু আপনাদেরকে দেওয়া যায়, যতটুকু বোঝানো যায় উইদিন দিস লিমিটেড আওয়ার, তাদেরকে বোঝানোর জন্য। ইনশাল্লাহ আপনারা জাস্ট লেগে থাকেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা ভালো কিছু করবেন। তো আপনাদের সবার জন্য অনেক অনেক আমার শুভকামনা রইলো। ঠিক আছে, ভালো থাকবেন।